জি, এই কয়টা। জি, 378 দেখেন, থেফট বা চুরি। আমরা আজকে যেটা পড়বো, আমরা বডি নিয়ে যত অপরাধ হয় সবগুলো শেষ করছি। আজকের আলোচনা হচ্ছে প্রপার্টি নিয়ে, যে অপরাধগুলো সংগঠিত হয় সেগুলা নিয়ে। তার মধ্যে প্রথমটাই দেয়া আছে 378 ধারাতে, চুরির সংজ্ঞা দেয়া আছে থেফট। থেফটটা কি? থেফটের প্রথম উপাদান, ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুভেবল প্রপার্টি হতে হবে। যেহেতু প্রপার্টি নিয়ে অপরাধ সংগঠিত হচ্ছে, প্রপার্টিটাকে অবশ্যই মুভেবল হতে হবে। যদি মুভ করা না যায়, নাড়াচাড়া করা না যায়, তাহলে সেটি চুরির বস্তু না। তাহলে ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস কি? মুভেবল প্রপার্টি হতে হবে। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিসঅনেস্টলি নিতে হবে। ডিসঅনেস্টলিটা কি সেটা আবার 24 ধারাতে আমরা পড়ে ফেলছি, যে এর মধ্যে রংফুল গেইন থাকবে, রংফুল লস থাকবে। অর্থাৎ একজন অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হবে আর একজন অবৈধভাবে লাভবান হবে। এই দুইটা ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে, থাকলে সেটা ডিসঅনেস্টলি হবে। থার্ডলি হচ্ছে এটার একজন মালিকানা থাকতে হবে, মালিক থাকতে হবে, এই সরি পজেশন থাকতে হবে, দখলে থাকতে হবে। এটা যদি কারো দখলে না থাকে তাহলে সেটি চুরি না। যেমন এরকম এই মোবাইলটা যদি পড়ে থাকে এই জায়গায়, কারো দখলে নাই, এটা আপনি নিলেন, নেওয়ার পরে দেখলেন কয়েকদিন এই সিমটা অন থাকলো, দেখলেন কেউ কল দেয় কিনা, দেখলেন যে না কেউ কল দেয় না, এরপরে যদি আপনি এটা ব্যবহার করেন চুরি হবে না। না, সেটা পরের বিষয়, আত্মসাৎ হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু এটা চুরি হবে না। এরপরে এটা স্থানান্তরিত হতে হবে। সেটা যে কোনো ভাবে, কম হোক বেশি হোক, যে কোনো ভাবে স্থানান্তরিত হতে পারে। স্থানান্তরিতটা কেমন? যেমন এই টেবিলের নিচে এই জায়গায় ইয়ে আছে, জায়গা আছে, এই মোবাইলটা এই জায়গায় নিচে রেখে কোনো একটা বই দিয়ে ঢেকে রাখা রাখা হয়েছে। কি জন্য? যে এটা আপনি পরবর্তীতে নিয়ে যাবেন সুবিধা মতো। এই জায়গায় সবাই চলে যাবে, খুঁজবে, এই জায়গা পাবে না, তখন আপনি এই জায়গা থেকে আপনার মোবাইলটা নিয়ে চলে, এই মোবাইলটা নিয়ে যাবেন। অথবা বিয়ে বাড়িতে এই ঘটনাগুলো ঘটে, দেখা যাচ্ছে যে কারো কাছ থেকে এই গয়না নিয়ে আর একজনের ব্যাগে রেখে দিচ্ছে, অথবা খাটের নিচে কোথাও রেখে দেয়, পরবর্তীতে সবাই হইচই পড়ে যায়, হারাই গেছে, অথবা কেউ চুরি করে নিয়ে গেছে, পরে সুযোগ মতো ওই জায়গা থেকে নিয়ে সে পালিয়ে যায়। তাহলে এই যে স্থানান্তরটা, সেই স্থানান্তর অল্প হোক বেশি হোক স্থানান্তরিত হতে হবে। আর একটা হচ্ছে এটা, যিনি দখলে আছেন তার অগোচরে হতে হবে। এটা প্রকাশ্যে তার চোখের সামনে দিয়ে যদি নিয়ে যায় আর সে যদি পরে বলে যে চুরি করে নিয়ে গেছে, এটা চুরি না। চোখের সামনে হতে পারবে না, অর্থাৎ তার অগোচরে নিয়ে গেছে, কে নিয়ে গেছে সে জানে না, অত ধারণা করছে যে অমুক হয়তো নিতে পারে। এখন তো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, তখন ওইটা দেখে শনাক্ত করছে, কিন্তু এর আগ পর্যন্ত সে জানেই না, তার অগোচরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ যখন এটা নিয়ে যায় তখন সে জানতো না। এই পাঁচটা ইনগ্রিডিয়েন্টস যদি উপস্থিতি থাকে, দেন সেটাকে আমরা থেফট বলবো। এর আগ পর্যন্ত সেটাকে চুরি হবে না। কোনো একটা ইনগ্রিডিয়েন্ট যদি অনুপস্থিত থাকে তাহলে সেটি চুরি না। তাহলে চুরির ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট থেকে মুভেবল প্রপার্টি, দ্বিতীয়টা ডিসঅনেস্টলি, এরপরে হচ্ছে তৃতীয়টা পজেশন থাকতে হবে, থার্ডলি হচ্ছে যে
কারণ অনুপস্থিতিতে নিতে হবে। ফোর্থলি, স্থানান্তর হতে হবে। ফিফথলি, সেটা অল্প হোক বেশি হোক স্থানান্তরিত হতে হবে। এই কটা উপাদান যদি থাকে তখন সেটি চুরি হবে। দেখা যাচ্ছে যে এই মোবাইলটা মুভেবল প্রপার্টি, এটা চুরির যোগ্য বস্তু। এইটা আপনি নিয়ে নিলেন ডিসঅনেস্টলি। কি জন্য? আমি ক্ষতিগ্রস্ত হবো, আপনি লাভবান হবেন। কারণ এই মোবাইলে আমার অনেক ক্লায়েন্ট ফোন দিবে, আমি ক্ষতিগ্রস্ত হবো আপনি যখন মোবাইলটা আমার কাছে থাকবে না। আপনি হয়তো ওই ক্লায়েন্ট ভাগায় নেওয়ার জন্য বা কোনো এক কারণে আপনি নিয়েছেন, তাহলে আপনি লাভবান হবেন এই উদ্দেশ্যে নিয়েছেন, অথবা এই মোবাইলটা আপনি বিক্রি করে টাকা পাবেন। কোনো এক উদ্দেশ্যে আপনি এই মোবাইলটা নিয়ে গেছেন, তাহলে এটা ডিসঅনেস্টলি আছে, উপস্থিতি পাইলেন। এটা আপনি এই আমার মালিকানা আছে, অবশ্যই আমার দখলে আছে, এই দখল একজনে আছে, এটা উপস্থিতি আছে। কিন্তু এই কাজটা আপনি স্থানান্তর করলেন, কিন্তু এটা আমার উপস্থিতিতে করলেন। আমি দেখলাম যে মোবাইল নিয়ে যাচ্ছেন, আমি কিছু বলিনি, তাহলে এটি চুরি হবে না, কোনো অপরাধী হবে না। কারণ এর মধ্যে চুরির সকল উপাদান উপস্থিত থাকলেও আমার সামনের যে নিয়ে যাচ্ছেন, আমি কিছু যেহেতু বলি নাই, তার মানে এটাকে আমার সম্মতি আছে। সুতরাং এটা কোনো চুরি হবে না। এখন আপনার বন্ধুর লাইব্রেরি থেকে আপনি প্রায় বই নেন, বই নেওয়ার সময় আপনার বন্ধুর সামনে দিয়ে আর একটা বই নিয়ে চলে গেলেন। এখন বন্ধু পরবর্তীতে বলতে পারবে না যে না, আমার বন্ধু বই চুরি করে নিয়ে গেছে, এটা বলার সুযোগ নেই। কারণ এটা বন্ধু, সেটা এর আগেও নিয়েছে, ফেরত দিয়েছে, আবার ওইভাবে নিয়ে গেছে, আপনি কখনো বাধা দেন নাই। সুতরাং এটা চুরি না। চুরি হতে হলে অবশ্যই তার অগোচরে হতে হবে, এবং অব্যক্ত এই অনুমতিটা থাকতে পারবে না। কারণ মোবাইলটা একজন নিয়ে যাচ্ছে, সে চোর, তো আমাকে চোরকে কি কখনো আমরা অনুমতি দিই যে তুমি নিয়ে যাও? দিই না। এই কারণে এইটা যখন সে নিয়ে যাবে তখন সেটি চুরি হবে। তাহলে চুরির এই উপাদানগুলো আমরা জেনে ফেললাম। এখন যদি আপনার রিটেন পরীক্ষাও আসে, চুরির সঙ্গে আপনি লিখতে পারবো না, এইভাবে লিখবেন এই পাঁচটা উপাদানের উপস্থিতিতেই চুরিটা সংঘটিত হয়। চুরির শাস্তি হচ্ছে 379 আর 380-তে। 379-তে হচ্ছে নর্মালি চুরি হয়, যেমন পথে ঘাটে যে কোনো জায়গায় চুরি হতে পারে, এর শাস্তি হচ্ছে 2 বছর 3 বছর। আর 380 ধারাতে হচ্ছে আবদ্ধ জায়গা, যে জায়গাটা বাসস্থান, অর্থাৎ মানুষের আবাসস্থল, যে জায়গায় মানুষ বসবাস করে, অথবা গুদামঘর, যে জায়গায় সম্পত্তি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, অথবা কোনো উপাসনালয়। উপাসনালয় যে কোনো ধর্মের উপাসনালয় হতে পারে। এই জায়গা থেকে যদি কেউ চুরি করে এই তিনটা প্লেস থেকে, তখন সেটি হবে 380 ধারার ইনগ্রিডিয়েন্ট পাওয়া যাবে, তখন সেটি 7 বছর কারাদণ্ড। তাহলে নর্মালি চুরি করলে 3 বছর। আর যদি এই তিনটা ক্ষেত্রে প্রেক্ষাপটে যদি কেউ চুরি করে তিনটা জায়গা থেকে, প্লেস থেকে, তখন 7 বছর 380 ধারাতে। তাহলে চুরির উপাদান পড়লাম, ইনগ্রিডিয়েন্ট, চুরির সাজা পড়লাম। এখন এমসিকিউ থেকে এই জায়গায় কি প্রশ্ন আসতে পারে? এমসিকিউ তে আসতে পারে যে চুরির মধ্যে কতটি উপাদান আছে? 5টি উপাদান আছে। এরপরে হচ্ছে যে চুরির শাস্তি সর্বোচ্চ কতটুকু? সর্বোচ্চ হচ্ছে আপনার নর্মালি যদি ওই জায়গায় এই 380 ধারার ওইটা না দেয়, তাহলে 3 বছর। আপনার অপশন দেখে উত্তর করতে হবে। আর যদি ওই জায়গায় 7 বছর থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে যেহেতু ওই দুইটাই তো চুরি, তাহলে তার দিন পায় ঠিক আছে তারা পুজো অসেট চরিত্রের মানুষ যারা নামাজের পরে শুধু করে নামাজের পরে এই লোকদেরকে শহীদ করে এই যারা এই আন্দোলন সেই কাজটা করার জন্য, সে আলোচনা করার জন্য, সে প্রোগ্রাম করার জন্য আজকে বাকি কথা আমি আমরা আছে আমি আলোচনা শুনতে পারবেন। আমি এই বলে শেষ করছি।
জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? পর। জি, এখন শোনা যাচ্ছে। জি জি, ধন্যবাদ। তাহলে আপনারা মনে হয় শুরু থেকেই শুনতে পাননি, আমি শুরু থেকে আর একটু আলোচনা করি। জি। তিন। আচ্ছা, কোন পর্যন্ত আপনারা সর্বশেষ শুনছেন? রোবারি ডাকাতি কি শুনতে পাচ্ছেন? না স্যার, আমরা ডাকাতির হচ্ছে 380 আমরা পর্যন্ত কিচ্ছু শুনছি। শুনতে পারি নাই স্যার। তার এই যে চুরি শাস্তি পর্যন্ত শুনতে পাইছি আমরা। জি জি, তাহলে চুরিটা শেষ। এখন আসি আমরা রোবারি আর ডাকাতির মধ্যে, যে চুরির পরে চুরির সকল উপাদান রোবারি আর ডাকাতির মধ্যে আছে। শুধুমাত্র এর মধ্যে অ্যাড হয়েছে ইনস্ট্যান্ট ভয়, আর চলে গেছে যেটা, সেটা হচ্ছে অগোচরে ছিল, অনুপস্থিতিতে, সেটি এখন প্রকাশ্যে। অর্থাৎ রোবারি ডাকাতিটা প্রকাশ্যে দেওয়া হয়, সংগঠিত হয়। এটা চুরি যেমন মাল, যিনি আহ, অধিকারভুক্ত ব্যক্তি থাকেন বা যার দখলে থাকে, দখলকার ব্যক্তির অনুপস্থিতিতে নিয়ে যাওয়া হয়। আর চুরিটা এই রোবারি ডাকাতিটা হয় তার উপস্থিতিতে। অর্থাৎ আপনাকে পথে কেউ একজন ইনস্ট্যান্ট ভয় দেখায় ছুরি ধরে বললো যে আপনার কাছে যা আছে বের করেন, না হলে এখনই আপনাকে ছুরিকাঘাত করবো। এই ভয়ে আপনার কাছে মানি ব্যাগ, তারপরে মোবাইল, যা কিছু আছে আপনি তার হাতে তুলে দিলেন। এটি হচ্ছে রোবারি। এর মধ্যে দেখেন মুভেবল প্রপার্টি, আপনার কোনো ইমুভেবল প্রপার্টি চাচ্ছে না যে আপনার বাড়ি এখনই আমাকে লিখে দেন। এটা কিন্তু বলে নাই, বলছে কি আপনার কাছে যা আছে এখন বের করে দেন। আপনি কোনগুলো বের করে দিচ্ছেন? আপনার কাছে এগুলো মুভ করা যায়, মুভেবল প্রপার্টি গুলো দিয়ে দিচ্ছেন তাকে। এটার মধ্যে চুরির যত উপাদান আছে সব আছে, ইনস্ট্যান্ট ভয়টা যোগ হলো। আর আগে ছিল অগোচরে, সেটা এখন প্রকাশ্যে আপনি স্ব ইচ্ছায় দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? ভয়ে, ভয় পেয়ে আপনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রোবারি।
আর রোবারি আর ডাকাতির মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে আসামিদের সংখ্যার পার্থক্য। আসামি যদি সর্বোচ্চ 4 জন হয়, 4 জন পর্যন্ত রোবারি, 5 জন হয়ে গেলে তখন সেটি ডাকাতি হয়ে যাবে। তার মানে সাধারণ পাবলিক যেভাবে বলে যে ডাকাতি হয়েছে, এইটা আর আইনের স্টুডেন্টদের ভিতরে ডাকাতি বোঝার পার্থক্যটা এই জায়গায় আলাদা। যে ডাকাতি মানে এই জায়গায় আসামির সংখ্যা অবশ্যই 5 বা ততোধিক থাকতে হবে। এখন কোন একটা মামলার আর্জিতে লেখা থাকলো যে 3 জন লোক আসলো বা উপস্থিতি থাকলো, পরবর্তীতে তারা একটা ডাকাতি সংগঠন করছে, তাহলে এই জায়গায় কিন্তু দেখাতে যাবে না, ডাকাতি হবে না। আপনার আর্জিতে দেখাতে পারবেন দস্যুতা হয়েছে, কারণ ডাকাতির শাস্তি বেশি, দস্যুতার শাস্তি কম। 10 বছর পর্যন্ত দস্যুতার শাস্তির বিধান আছে, কিন্তু ডাকাতি হয়ে গেলে তখন এটি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। তাহলে আসামি পক্ষের আইনজীবীর করণীয় কি? যদি ডাকাতি মামলা করে, এই জায়গায় সংখ্যা প্রমাণ করতে হবে যে আসামির সংখ্যা কম ছিল, অথবা যাদের উপস্থিত, যাদেরকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা, এটা পরবর্তীতে বলতে হবে যে হাতে নাতে জড়িত হয়েছে সবাই, আর অজ্ঞাতনামা এটা এমনিতেই দিয়েছে এটা ডাকাতি মামলা করা দেওয়ার জন্য। তাহলে এই জায়গা হচ্ছে যে আপনার কৌশল, আপনি যে একজন অ্যাডভোকেট, আপনার কৌশলটা অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। আপনি আসামিপক্ষ হলে আপনার চেষ্টা করতে হবে যে আসামি কিভাবে এই অভিযোগ থেকে নিষ্কৃতি পায়। আর বাদী পক্ষের কাজ হচ্ছে যত ফাঁক ফুকর আছে ফাঁক ফুকর গুলো বন্ধ করে দেওয়া। বাদী তো কখনো চাইবে না ছোট একটা অভিযোগ করতে, বাদী কি কখনো চাইবে কালপেবল হোমিসাইড হয়েছে? নো, সে করবে যে মার্ডার হয়েছে। এখন আসামি পক্ষ প্রমাণ করুক যে না, এটা মার্ডার ছিল না, এই কালপেবল হোমিসাইড ছিল, অথবা সুইসাইড ছিল, অথবা অ্যাবেটমেন্ট অফ সুইসাইড ছিল, যেটা হোক এটা সে প্রমাণ করুক, তার দায়িত্ব। বাদী পক্ষের দায়িত্ব হচ্ছে বড়টা চাওয়া আর সেইভাবে মালাটা গাঁথা। আর আসামি পক্ষের কাজ হচ্ছে যে জায়গায় মালার দুর্বলতা আছে সে জায়গায় একটা টুক্কা দিবেন, মালা গুলো পুঁতিগুলো সব হুড়মুড় করে সব পড়ে যাবে, আপনি খালাস পেয়ে যাবেন আপনার আসামি। তাহলে এই জায়গা প্রমাণের বিষয় কি, রোবারি আর ডাকাতির মধ্যে রোবারি যদি প্রমাণিত হয়ে যায়, তখন যদি সংখ্যা যদি কম থাকে, যে আসামির সংখ্যা কম, উপস্থিত 5 জন ছিল না, তাহলে এই মামলাটা ডাকাতি থাকলেও এটা রোবারিতে পরিণত হবে, তখন শাস্তিও কম হবে। তাহলে থেফট আর রোবারি ডাকাতির মধ্যে মৌলিক পার্থক্যটা আমরা বুঝতে পারছি। তাহলে দেখেন, চুরি আর হচ্ছে ডাকাতি, ডাকাতি আর এই কি বলে যে রোবারি, দস্যুতা, দস্যুতার চুরির মধ্যে মৌলিক পার্থক্য, দস্যুতা চুরির মধ্যে গোপনে, আর দস্যুতা হচ্ছে প্রকাশ্যে। চুরির মধ্যে ভয় নাই, দস্যুতার মধ্যে ভয় আছে। তাহলে এই হচ্ছে মৌলিক পার্থক্য। এখন আপনাকে যদি ভাই ভাইরা জিজ্ঞাসা করে যে চুরি আর দস্যুতার মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায়, পার্থক্যই একই, এই সামান্য, সেটা হচ্ছে যে একটার মধ্যে ভয় আছে আর একটার মধ্যে ভয় নাই। একটা প্রকাশ্যে নিচ্ছে আর একটা গোপনে নিচ্ছে, আর বাকি যত উপাদান আছে সব দুইটার মধ্যে একই উপাদান আছে বিদ্যমান। বুঝছেন কিনা? আচ্ছা, এখন দেখি এক্সটোরশন। এই এক্সটোরশনের মধ্যে দুইটা জিনিস, ইমুভেবল প্রপার্টিও আছে, মুভেবল প্রপার্টিও আছে। তাহলে এই এক্সটোরশনের মধ্যে আমরা দুইটা পাবো। একটু নোট রাখেন যে কোন সম্পত্তি নিয়ে যত অপরাধ আছে তার মধ্যে এই এক্সটোরশনটা হচ্ছে দুইটাই আছে, মুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি, দুইটা ক্ষেত্রেই হবে এক্সটোরশন, চাঁদাবাজিটা। একটু নোট নেন যারা অনলাইনে সংযুক্ত আছেন। এক্সটোরশনে মুভেবল এবং ইমুভেবল, অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তি দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। এই অপরাধটা দুইটা প্রপার্টির ক্ষেত্রেই হতে পারে। এখন আসছি যে এক্সটোরশনটা কি। দেখেন, এক্সটোরশনটা আর রোবারি মধ্যে খুব বেশি পার্থক্য নাই। রোবারিতে ইনস্ট্যান্ট ভয় ছিল, আর এক্সটোরশনের মধ্যে দূরবর্তী ভয়। ভয়টা কেমন? যে ঠিক আছে, আগামী মাসের অমুক তারিখে তুমি আমাকে 1 লক্ষ টাকা দিবা, না দিলে তোমার একটা ক্ষতি করবো। সেই ক্ষতিটা এই যে দূরবর্তী, ইনস্ট্যান্ট না, ওটা বলে দিচ্ছে কন্ডিশনাল অনেক পরে। আপনাকে এখনই বলতেছে না যে যা আছে বের করেন, এখনই যা বের করতে পারবেন সেটা কি মুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি এখন আপনি বের করতে পারবেন না। আপনাকে যদি দিতে হয়, কোনো একটা জমি লিখে দিতে হয়, তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে দলিলটা তৈরি করতে হবে, আপনাকে সেই ভূমি সে সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে, অনেক কর্মযোগ্য আছে। তার মানে এটা চুরি হবে না, রোবারি হবে না, এটা হবে কি ডাকাতি, এই কি বলে যে এক্সটোরশন, চাঁদাবাজি। এই চাঁদাবাজিটা কেমন? যে আপনার এই চুরি, দস্যুতা, এই সকল উপাদান উপস্থিত থাকবে, কিন্তু ইনস্ট্যান্ট ভয়টা থাকবে না। এই ভয়টা থাকবে দূরবর্তী, যে ঠিক আছে আগামী অমুক দিনে এই জমিটা লিখে দিতে হবে। এটা হতে পারে আপনার কোনো একটা মুভেবল প্রপার্টি হতে পারে, যে ঠিক আছে তোমার যে স্বর্ণ গয়না আছে, যে আমি জানি যে তোমার ঘরে 5 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণ আগামী সপ্তাহে আমার অমুক আসবে, তার কাছে দিয়ে দিও, না দিলে কিন্তু তোমার পরে খবর হচ্ছে। এই যেটা ভয় ভীতি দেখাই দিয়ে গেল, ইনস্ট্যান্ট কিন্তু এটা চাই নাই,
যদি চাইতো ইনস্ট্যান্ট এখনই দাও, না দিলে এখনই ক্ষতি করব, তখন সেটি হয়ে যেত রোবারি। যেহেতু বলছে অমুক দিন দিয়ে আমি লোক পাঠাবো তার কাছে দিয়ে দিও, তখন সেটি কি হয়ে যাচ্ছে? এক্সপ্লোশন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বল প্রয়োগের সম্পত্তি আদায় হচ্ছে। এই সম্পত্তিটা দুই প্রকার হবে। কোনটা কোনটা? মিডফোর্ডের এটা? না, ওটা তো মার্ডার। ওটা তো তাকে মারছে। হ্যাঁ হ্যাঁ, মার, ওটা মার্ডার। এখন দেখেন এই এক্সপ্লোশনের মধ্যে তাহলে আমরা দেখলাম যে ইমুভেবল প্রপার্টিও আছে, মুভেবল প্রপার্টিও আছে। তাহলে এই এখন যদি আমরা উদাহরণ দিই যে কেউ একজন এসে এই যে দোকান থেকে চাঁদা উঠায় না বিভিন্ন সময়, এই চাঁদা উঠানোটা হচ্ছে এক্সটর্শন। এখন এই চাঁদা উঠানোর সময় যদি আবার কেউ এসে বলে বড় ভাই আসছে এখনই দাও, না দিলে এখনই কিন্তু দোকান তোমার ভেঙে দেবে এই জায়গা থেকে, এই জায়গায় কিন্তু আর থাকতে পারবা না, তখন এটা হয়ে যাবে রোবারি। এই যে ইনস্ট্যান্ট ভয় দেখাচ্ছে বড় ভাই আছে কিন্তু উপস্থিত, বড় ভাই এখনই তোমার দোকানটা ভেঙে দিবে, তার মানে কি এটা রোবারি হয়ে গেছে। এই চাঁদাবাজিটাই রূপ নেবে রোবারিতে, যদি ইনস্ট্যান্ট ভয় থাকে যে এখনই যদি এই কাজটা না করে এখনই একটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আর যদি হয় যে এটা না দিলে পরবর্তীতে ক্ষতি হবে, তখন সেটি হবে এক্সটর্শন। যে এটা নিয়মিত চাঁদা ওঠানো, যে এটা নিয়মিত চাঁদা না দিলে হয়তো এই মাসে দেয়নি পরের মাসে দিবে, এই যে কন্ডিশনাল যেটা দূরবর্তী, এটাই হচ্ছে এক্সটর্শন। তাহলে এক্সটর্শন, থ্রেট, রোবারি, ডাকাতির মধ্যে আমরা মৌলিক পার্থক্যগুলো বুঝছি কিনা? তাহলে এক্সটর্শনের মধ্যে এটার মধ্যে ভয় আছে, রোবারির মধ্যে ভয় আছে। রোবারির ভয়টা ইনস্ট্যান্ট, এক্সটর্শনের ভয়টা দূরবর্তী। এক্সটর্শন দুইটা প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য, মুভেবল, ইমুভেবল। আর রোবারি, ডাকাতি, থেফট শুধুমাত্র মুভেবল প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। এখন আপনাকে যদি প্রশ্ন আসে অপশনে এমসিকিউ কিভাবে প্রশ্ন হবে, নিম্নের কোনটি চাঁদাবাজির ক্ষেত্রে প্রযোজ্য না বা চাঁদাবাজির ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে সেই জায়গায় অপশন দিল যে আহ চুরিযোগ্য বস্তু অথবা অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি, সব কয়টি, কোনটি হবে? সব কয়টি হবে। কেন? এক্সপ্রেশন চাঁদাবাজির ক্ষেত্রে এইগুলো সবগুলো চাঁদাবাজির ক্ষেত্রে প্রযোজ্য। আবার দিয়ে দিল যে ডাকাতির ক্ষেত্রে নিম্নের কোনটি প্রযোজ্য নয় বা নিম্নের কোন উপাদানটি অনুপস্থিত, সে জায়গায় দেখা যাচ্ছে যে চুরির যোগ্য বস্তু, স্টোলেন প্রপার্টি, অথবা এই জায়গায় দেখা যাচ্ছে যে অস্থাবর সম্পত্তি, মুভেবল প্রপার্টি, এরপরে কপিলাস খ, কোনটি নয়। তাহলে অস্থাবর সম্পত্তিটা হচ্ছে এক্সটর্শনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য না। যাই হোক, এই ধরনের পরীক্ষা প্রশ্ন এসে থাকে। আর আমরা চুরির ইটো পড়ছি, এক্সটর্শনে ইটা পড়ে নিন। 395-তে ডাকাতির সাজা আছে। ডাকাতির সাজাটা কি? ডাকাতির সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত আহ অর্থদণ্ড সহ সশ্রম কারাদণ্ড। এই উপমহাদেশে সমাজবিজ্ঞানীরা গবেষণা করছিল দীর্ঘদিন থেকে। এই 1860 সালে যখন, এই 1834 সালে যখন ল কমিশন গঠিত হয়ে গেছিল, এই ল কমিশনে ওই যে লর্ড ডেনিং, তারপরে আরো কে যেন আহ ম্যাকলে, লর্ড ম্যাকলে, এরা যারা ছিল, এরা মিলে যখন অ্যান্ডারসন, তারপরে মিলেট, এরা সবাই মিলে যে কমিশনটা গঠন হয়েছিল, এরা দীর্ঘদিন থেকে গবেষণা করছে এই অঞ্চলে যে একজন মানুষ যখন অপরাধ করে তার মানসিক অবস্থাটা কি থাকে, ঠিক ভিকটিমের অবস্থাটা কি থাকে। এরপরে তাদেরকে যখন আসামিকে কারাগারে রাখা হয় সংশোধন করার জন্য বা তাকে সাজা দেওয়ার জন্য, তখন তার মানসিক অবস্থাটা কি তৈরি হয়, এটার উপর তারা গবেষণা করে পেয়েছে যে এই যে ডাকাতির সাজাটা তারা চেয়েছিল মৃত্যুদণ্ড করার জন্য প্রস্তাবনা রাখছিল। তখন গবেষণা করে দেখলো যে ডাকাতি করতে গিয়ে যখন ওই ডাকাত জানবে যে এরকে আমি ডাকাতি ধরা পড়লে আমার যদি সাজা হয় তা আমার তো মৃত্যুদণ্ড হবে, তাহলে একেও মেরে ফেলি, তখন তারা কি করবে? খুন সহ ডাকাতি হবে। তখন 396 ধারার অপরাধ করবে, ডাকাতি করতে গিয়ে সবাই খুন করে ফেলবে, রাখবে না আর কাউকে। এই কারণে তারা সাজা কমাইছে, অন্তত ইটা ভিকটিম যাতে বেঁচে থাকে, এরকম গবেষণা করে বের করছে। যাই হোক, এটা গেল। আমরা 403-এ আছি। এটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি, সম্পত্তির আত্মসাৎ, অর্থ আত্মসাৎ। এই অর্থ আত্মসাৎটা কেমন? এই যে যে চুরির কথাটা বললাম, যে চুরির উপাদান আছে, আপনি রাস্তায় একটা কুড়িয়ে একটা জিনিস পাইলেন, আংটি পাইলেন। এই আংটিটা পাওয়ার পরে দেখলেন যে কেউ নাই, আপনি ওই আংটিটা নিয়ে কোনো কারোর, আংটির মালিকানা কে তাও জানেন না, আপনি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এটা সবাই দেখছে যে আপনি নিয়ে গেছেন, দোকানদার দেখছে রাস্তা থেকে বা রিক্সাওয়ালারা দেখছে, আপনি এটা মালিকরে না খুঁজে নিয়ে নিজে ব্যবহার করা শুরু করছেন, তখন এটি হবে কি?
403 ধারার এই উপাদানগুলো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যাবে, আপনি অর্থ আত্মসাৎ করছেন, অর্থাৎ ওইটা নিজে নিয়ে ফেলছেন, নিজের কাজে ব্যবহার করছেন। আর এটা অর্থ আত্মসাৎটা হচ্ছে যে মূলত আপনি নিয়েছেন এবং নিজের কাজে ব্যবহার করছেন, নিজের জন্য ব্যবহার করছেন, আপনি প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন নাই। কিন্তু এই জায়গায় যদি এমন হয় আপনি জানেন মালিকটা কে, যে রিক্সা থেকে একটা লোক গেছে ওই জায়গাতে পড়ে গেছে, আপনি দেখছেন, মালিকও জানেন, আপনি ওইটা দেখলেন যে কেউ যাতে না দেখে আপনি টুক করে যে জায়গা থেকে নিয়ে পকেটে রেখে দিলেন, নিয়ে চলে গেলেন, মালিককেও খুঁজলেন না, নিজের কাছে ব্যবহার শুরু করলেন, তখন এটি হয়ে যাবে চুরি। কারণ আপনি ওই কাজটা কি করলেন, মালিককে, প্রকৃত মালিককে আপনি জানেন, বা প্রকৃত দখলদার কে সেটা আপনি জানেন, জেনে আপনি তাকে না জানে নিজের কাজে ব্যবহার শুরু করছেন, তখন এটি চুরি হয়ে যাবে। আর যদি এটা কেউ, কে মালিক সেটা জানা নাই, রাস্তায় প্রকাশ্যে রাস্তায় পেয়ে গেছেন, তখন আপনি আপনার কাজে ব্যবহার করছেন, দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে একটা গরু ছাগল যাচ্ছে, আপনি ধরে নিয়ে নিজে জবাই দিয়ে খেয়ে ফেললেন, ভুড়ি বোধ করে ফেললেন, তখন এটার মালিককেও খুঁজলেন না, তখন এটা হবে আত্মসাৎ। আর যদি আপনি জানেন যে এই ছাগলের মালিক অমুক, তখন এটি চুরি হয়ে যাবে, আপনার বাড়ির সামনে দিয়ে গেছে, আপনি ধরে জবাই দিয়ে খেয়ে ফেলছেন, তখন এটি চুরি হয়ে যাবে, কারণ আপনি তো মালিক কে সেটা জানেন, তার অবসরে এই কাজটা করে ফেলতেছেন। এবং এই যে পশুটা, এটা তো মুভেবল, এটা আটক আটক থাকে না, এটা চলাফেরা করতে পারে, তার মানে সব উপাদান উপস্থিত আছে, এটা চুরি হয়ে যাবে। তাহলে 403 ধারার মূল উপাদানটা হচ্ছে অর্থ আত্মসাতে, তার মধ্যে এই যে মালিককে, প্রকৃত মালিককে না খুঁজে নিজের কাজে ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে, ডিসঅনেস্টলি। এরপরে দেখেন 405, 405 এর মধ্যে এই আপনার অর্থ আত্মসাতের মধ্যে ক্রিমিনাল ট্রাস্ট, ব্রিচ অফ ট্রাস্ট 406, এই যে সাজাটার কথা বলা আছে, কিন্তু এটার উপাদানটা আছে 405-এ। কি আছে, আপনার উপরে আরেকজনের বিশ্বাস থাকতে হবে, ট্রাস্টটা থাকতে হবে, এন্ট্রাস্টমেন্ট থাকতে হবে। এন্ট্রাস্টমেন্ট যদি না থাকে তাহলে এই অপরাধগুলো লাই করে না, ইনগ্রিডিয়েন্টস এর অনুপস্থিত থাকবে। এন্ট্রাস্টমেন্টটা অনেক প্রকার হতে পারে, যেমন হাজবেন্ডের উপরে এন্ট্রাস্ট আছে তার ওয়াইফের, যে তার সম্পদ, যেই সম্পদ হোক, মুভেবল হোক ইমুভেবল হোক, সে সংরক্ষণ করবে, এটা তার এন্ট্রাস্ট আছে। আবার হাজবেন্ডের ও ওয়াইফের প্রতি এন্ট্রাস্টমেন্ট আছে যে তার ওয়াইফ তার সম্পত্তি সংরক্ষণ করবে। এই এন্ট্রাস্টমেন্ট যখন ভঙ্গ করবে তখন সেটি কি হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, যে বিশ্বাস ভঙ্গ করছে। এখন দেখা যাচ্ছে যে কেউ বিদেশ যাওয়ার সময় তার ওয়াইফের কাছে বিদেশ থেকে যত টাকা ইনকাম করে সব তার অ্যাকাউন্টে পাঠায়, ওয়াইফ কি করলো, ওই টাকাগুলো সব নিজের কাজে ব্যবহার করে ফেললো, অথবা অন্য জায়গায় তার বাপ মাকে দিয়ে দিল এই হাজবেন্ডের অনুমতি ছাড়াই, তখন সেটি কি হলো, ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, তার বিশ্বাস ভঙ্গ করছে, প্রতারণা করে নাই, বিশ্বাস ভঙ্গ করছে। হ্যাঁ, অন্য গেলে সেটা ওই অপরাধ আবার আলাদা, কিন্তু এই জায়গায় যে কাজটা করছে অর্থনৈতিক রিলেটেড, যে তার বিশ্বাসটা ভঙ্গ করছে। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানির প্রতিনিধি, এই যে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা থাকে, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন দোকান থেকে এই যে টাকা উঠায়, টাকা উঠায় কি করলো, নিজের কাজে ব্যবহার করলো, এইটা জমা দেয় নাই, অফিসে জমা দেয়নি, তখন সে কি করছে, তার দায়িত্ব হচ্ছে যে ওই থেকে প্রত্যেকটা দোকান থেকে টাকা উঠায় যত যত প্রক্রিয়া প্রতিদিন জমা দেবে, না দিয়ে নিজের কাজে ব্যবহার করছে, এটাই এন্ট্রাস্টমেন্ট ব্রিচ করছে, অর্থাৎ ভঙ্গ করছে, তার যে বিশ্বাস ছিল বিশ্বাসটা ভঙ্গ করছে। কারণ এই বিশ্বাসটা হচ্ছে যে অনেক প্রক্রিয়া হতে পারে, চুক্তিবদ্ধ হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি কারোর সঙ্গে একটা স্ট্যাম্প করলেন, যে ঠিক আছে তোমার সাথে আমার স্ট্যাম্পে একটা চুক্তি হলো, তুমি প্রতিদিন এই যে আমার এই দোকান, এই দোকান থেকে প্রতিদিন যত আয় আয় হবে এটার হিসাব নিকেশ আমাকে দিবা, এই ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিবা। কিন্তু সে দেখা যাচ্ছে চুক্তি অনুযায়ী আর কাজ করে না, কয়দিন জমা দিয়েছে এরপরে আর খোঁজ নাই, তখন এটা কি করলো, ব্রিচ অফ ট্রাস্ট হলো। তাহলে এই ব্রিচ অফ ট্রাস্ট, এটা হচ্ছে যে কারোর সঙ্গে একটা এন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, এন্ট্রাস্টমেন্ট যদি না থাকে তাহলে এই 406 ধারার অপরাধ হবে না। তাহলে 406 ধারার অপরাধ হতে হলে দেখাতে হবে আসামি এবং বাদীর মধ্যে একটা বিশ্বাস ছিল, কন্ট্যাক্ট ছিল একটা, সেটা হতে পারে ব্যক্ত অথবা অব্যক্ত, যে কোনো প্রকার হতে পারে। সবসময় যে আপনার থাকবে এই লিখিত 300 টাকার স্ট্যাম্পে চুক্তি থাকবে এরকম না। যেমন আমরা দেখালাম হাজবেন্ড ওয়াইফ, তাদের মধ্যে কি লিখিত এরকম স্ট্যাম্প আছে? নাই। হ্যাঁ, বিয়ের কাবিন নামা আছে, সেটা তো বিয়ের, কিন্তু এই জায়গায় সংরক্ষণ করবে এরকম লিখিত পরিত কোনো কিছু আছে না, এটা দ্বারা অব্যক্ত একটা চুক্তি আছে। বাবা ছেলের সঙ্গে ওরকম কোনো চুক্তি নাই, কোনোদিন কোনো ডকুমেন্টসও নাই যে এটা বাবার সঙ্গে এই চুক্তি হয়েছে, নাই। এরপরেও যদি বাবা তার সন্তানের উপার্জিত টাকা, দেখা যাচ্ছে বিদেশ থেকে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, বাবা কি করলো, এই টাকাটা ছেলের অনুমতি না নিয়ে নিজের মতো করে খরচ করলো, ব্যবহার করলো, তখন এটি কি হবে, ইন্টারেস্ট ব্রিচ করছে। যদি ওই ছেলে ইচ্ছা করে তাহলে বাবার বিরুদ্ধেও মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ দেখাতে হবে
এই যে যে বাদী এবং আসামির মধ্যে একটা বিশ্বাসের জায়গা ছিল, এই বিশ্বাসটাই তারা ভঙ্গ করছে। এই বিশ্বাস করে সে তার সবকিছু তার উপর দায়িত্ববাদ দিয়ে গেছে। দেখা যাচ্ছে যে একজন গুদাম রক্ষক, এই গুদাম রক্ষকের কাছে পুরো গুদামের চাবি দিয়ে সে মালিক কি করলো, বাইরে কোথাও আর একটা জেলায় ঘুরতে গেছে, বললো যে কক্সবাজারে 2 দিন ঘুরে আছে, তুমি এগুলো হেফাজত করে রেখো। এসে দেখলো যে গুদাম ঘরে যা ছিল সব বিক্রি করে দিতে সে, অথবা নিয়ে চুরি করে নিয়ে ফেলছে, নিজের কাজে ব্যবহার করছে। তখন কি করলো, এন্ট্রাস্টটা ভঙ্গ করলো। অর্থাৎ তার যে বিশ্বাস ছিল এই বিশ্বাসটা ভঙ্গ করে ফেলছে। আর এটি হচ্ছে নন বেলেবল সেকশন। এই 406 যদি থাকে তাহলে আদালত তাকে জামিন নাও দিতে পারে, এবং বেশিরভাগই দেয় না। যদি বড় ধরনের তদবির থাকে জামিন দেয়, না হলে দিতে চায় না। এরপরে আছেন, হ্যাঁ, না তাহলে নাই, কারণ ওই জায়গায় তো অপরাধ হয় নাই এবং অভিযোগও কেউ করেনি, মালিক তো অভিযোগ করতে হবে। মালিককে আগে দেখতে হবে যে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই যে 7 দিন পরে যে দিয়ে দিল, এই 7 দিন পরে দিয়ে দিলে এই 7 দিনের মধ্যে তো মালিক একবারও বলে নাই যে আমার টাকা কই। আবার পরবর্তী হিসাবেও এটা আসে নাই যে টাকাটা সে জমা দেয়নি, পরিপূর্ণভাবে সে জমা পেয়েছে। সুতরাং এটা ব্রিচ অফ ট্রাস্ট হয় নাই। কিন্তু যখন হবে যে আপনার কাজে আপনি ব্যবহার করছেন কিন্তু নিয়মিত এটা জমা করার কথা ছিল, এই যে নিয়মিত জমা না করার কারণে এই মালিকের বড় একটা ক্ষতি হয়ে গেছে। দেখা যাচ্ছে যে মালিক একটা চুক্তি করছে একটা কোম্পানির সঙ্গে, সেই চুক্তি মূলে কোনো একটা কাজ হওয়ার কথা ছিল, এই টাকাটা জমা দিলে সে চুক্তিটা বাস্তবায়ন হবে, অন্যথায় হবে না। এখন টাকাটা কর্মচারীদের পাঠাইছে, এটা জমা দিয়েছে, ওইটা জমা দেয়নি যে কালকে দেবো, গুরুত্ব দেয়নি। এই যে কালকে দেওয়ার কারণে ওই কাজটাই তার ছুটে গেছে। তখন কি হলো, এর উপর একটা ব্রিজ, এই এন্ট্রাস্ট ছিল, এই এন্ট্রাস্টমেন্টটা ভঙ্গ হয়েছে, ব্রিজ হয়ে গেছে। তখন এটা ক্ষতিটা দেখাতে হবে যে এটা ক্ষতি হয়েছে কিনা তার, এই কারণে তার অপরাধ মূলক বিশ্বাসভঙ্গটা মূলত তার অধিকার থাকতে হবে, সেটা সে বিশ্বাসভঙ্গ করবে। আর তিন দ্বারা হলো মানে তার অধিকার থাকবে না, ওই নিজের কাজে ব্যবহার করে ফেলবে, ব্যবহার করতে অধিকার আসার সাথে সাথে, হ্যাঁ হ্যাঁ, যখনই আসবে সে ব্যবহার করে ফেলবে। হম। আর ইসে হচ্ছে যে তার দায়িত্ব থাকবে, তার উপর অর্পণ করবে। জি, যারা অনলাইনে আছেন আপনারা, ও চায়ের বিরতি 2 মিনিট।
জি, আমরা ক্লাসে ফিরে আসি। তাহলে আমরা দেখলাম যে সম্পত্তি কারোর উপর দায়িত্ব থাকলে তখন সে সেটা ভঙ্গ করলে ব্রিচ অফ ট্রাস্ট হবে। আর অর্থ আত্মসাতের মধ্যে যার দায়িত্বে ছিল না কিন্তু তার কাছে আসার সাথে সাথে সে কি করলো, আত্মসাৎ করে ফেলছে। ওই যে আংটির উদাহরণ দিলাম, যে পেয়েছে নিয়েই খরচ করে ফেলছে। বা এই আপনারা এই জায়গায় আছেন, যাওয়ার সময় দেখুন আলামিন বা টেবিলের পাশে কিছু টাকা আছে পড়ে আছে, আপনি নিয়ে কার টাকা, আপনাদের কারোর কিনা না আলামিন ভাইয়ের কিনা দেখার বেশি না প্রয়োজনীয়তা না মনে করে টাকাটা নিয়ে নিজের কাজে ব্যবহার করে শুরু করে দিলেন, তখন এটি কি হলো, অর্থ আত্মসাৎ হয়ে যাবে। অথবা কোনো একটা মৃত ব্যক্তি সে মারা যাওয়ার সময় কাউকে, তার কর্মচারী হোক বা কারোর কাছে বললো যে এটা আমার যারা ওয়ারিশ আছে তাদের কাছে পৌঁছায় দিও, মারা যাওয়ার সাথে সাথে সে নিজের কাছে ব্যবহার শুরু করে দিয়েছে, তখন এটি অর্থ আত্মসাৎ হবে। আর যদি ওই কর্মচারী কোনো বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকে তখন সে 406 ধারার অপরাধ করছে, কারণ ব্রিচ অফ ট্রাস্ট করছে। তার উপর একটা তার উপর একটা আলাদা একটা দায়িত্ব দেওয়া ছিল, সেই দায়িত্বটাও সে ভঙ্গ করছে, বুঝছেন কিনা? তখন সেটি 408 চলে যাবে। হ্যাঁ, ওই যে কারোর উপর দায়িত্ব দেওয়া থাকছে, তাহলে এটা ব্রিচ অফ ট্রাস্ট হবে। এই ব্রিচ অফ ট্রাস্ট ভঙ্গ করলে এক এক সময় প্রেক্ষাপটে এক এক ধরনের সাজা হচ্ছে। এরপরে আছেন 410 স্টোলেন প্রপার্টি, চোরাই সম্পত্তি বা চোরাই মাল। আমরা এই যে 54 ধারাতেও দেখলাম যে চোরাই মাল কারোর কাছে যদি পাওয়া যায় তাকেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই চোরাই মাল কোনগুলা দেখেন, এই যে যে অপরাধগুলো আমরা এতক্ষণ পড়লাম, এই অপরাধ থেকে প্রাপ্ত যে মাল আমালটা এটাই চোরাই মাল, স্টোলেন প্রপার্টি। সেটা কি কি অপরাধ পড়লাম? চুরি পড়লাম, থেফট পড়লাম, চুরির মাধ্যমে উপার্জিত, এক্সটর্শনে পড়লাম, এক্সটর্শনের মাধ্যমে, এরপরে রোবারির মাধ্যমে, ডাকাতির মাধ্যমে। রোবারি আর ডাকাতিতে একই, শুধু সংখ্যাগত পার্থক্য আসামিদের। 403 নম্বরে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এরপরে 405-এ ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। অর্থাৎ এই যে যে অপরাধগুলো পড়লাম, এই অপরাধ থেকে পাওয়া যে সম্পত্তি এটাই হচ্ছে স্টোলেন প্রপার্টি। সেটা মুভেবল বা ইমুভেবল দুইটাই হতে পারে। এটা হচ্ছে স্টোলেন প্রপার্টি। যাই হোক, স্টোলেন প্রপার্টির পরে আমরা চলে আসি হচ্ছে 415 চিটিং। চিটিংটা কি? প্রতারণা। প্রতারণা হচ্ছে যে শুরুতে একটা ডিসিপশন দেখাতে হবে। প্রতারণা, কেউ যদি বলে যে সে আমার সাথে প্রতারণা করছে, তাকে ডিসিপশনটা দেখাতে হবে যে তার সঙ্গে সততা করা হয়েছে, প্রতারণা যে করা হয়েছে এটা শুরুতে একটা দেখাতে হবে যে সে শুরুতেই এই প্রক্রিয়ায় প্রতারণা করছে। আরেকটা হচ্ছে যে সম্পত্তি কাউকে দেওয়ার জন্য প্ররোচিত করছে, তাকে হোক বা অন্য কাউকে হোক। দেখা যাচ্ছে কি করলো মুকদ্দেস ভাই, যে আরেকজনের মামুনকে যাই বললো যে আমাদের মহিউদ্দিন ভাই খুব ভালো মানুষ, তুমি তার 10 লাখ টাকা দিয়ে দাও, কোনো সমস্যা নেই, আমি তার ব্যক্তিগতভাবে চিনি। মামুন কি করলো, আমার কাছে টাকা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এইবার দেখা যাচ্ছে আমি এই টাকাটা নিয়ে লাপাত্তা। তাহলে কি হলো, সে বিশ্বাস করলো, সে কিন্তু নিজে নেয়নি, সে প্ররোচিত করছে দেওয়ার জন্য। তাহলে এই যে যে প্রথমে একটা ডিসিটফুল ছিল, যে একটা সততা, যে এইভাবে তার কাছ থেকে যেভাবে টাকাটা নিয়ে চলে যাবো। গ্রামগঞ্জে কিন্তু এরকম ঘটনা ঘটে দেখবেন, যে এই জায়গায় বক্সের মধ্যে স্বর্ণ আছে, তুমি এগুলো খুলবা না, 2 ঘন্টা পরে খুলবা, তোমার কাছে যা আছে ওইগুলো দিয়ে দাও, এর দ্বিগুণ হয়ে যাবে। গ্রামের সহজ সরল মহিলারা অনেক সময় কি করে, টাকা পয়সা স্বর্ণ গয়না যা থাকে তার কাছে দিয়ে দেয়, দিয়ে ওই প্যাকেটটা নিয়ে ভিতরে রাখে। এর পরবর্তীতে যখন সে গ্রাম থেকে পালিয়ে যায়, লাপাত্তা হয়ে যাচ্ছে, ঠিক তখনই খুলে দেখে যায় আরে কিছু নাই, ভিতরে শুধু কাগজ বা অন্য কিছু। এই যে তখন দেখা যাচ্ছে কান্নাকাটি করতেছে, এইটাই হচ্ছে প্রতারণা, চিটিং। এই চিটিং তার মানে আপনাকে দেখাতে হবে যে শুরুতে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, এই অসৎ উদ্দেশ্যের কারণে চিটিংটা হয়েছে, এই উপাদান ছিল। আর একটা হচ্ছে যে প্ররোচিত করছে, সে নিজে নিচে অথবা অন্য কাউকে অর্থ দেওয়ার জন্য প্ররোচিত করছে। আর এই কাজগুলো করছে কিভাবে? ডিসঅনেস্টলি হওয়ার জন্য এই কাজটা করছে, সে নিজে লাভবান হবে আর একজনকে ক্ষতিগ্রস্ত করবে। আর এটা সে ইচ্ছাকৃত ভাবে করছে, ভলান্টারিলি করছে। অর্থাৎ সে কেন এই ইচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত ভাবে যদি বলে, কেউ যদি বলে যে না আমি তাকে চিনি জানি, সে খুব ভালো মানুষ, লেনদেন ঠিক আছে, তুমি তাকে টাকাটা দিতে পারো, এটা যদি অনিচ্ছাকৃত ভাবে বলে থাকে, যে তার উদ্দেশ্য ছিল না যে সে ওই প্রতারিত হোক বা সে ক্ষতিগ্রস্ত হোক, এটা ইচ্ছা ছিল না, সে সরল বিশ্বাস এই কথাটা বলছে, তখন এটি
প্রতারণা হবে না ওই ব্যক্তিকে যে প্ররোচনা দিয়েছে বা কথাগুলো বলছে। কিন্তু কারোর যদি যোগসাজশ থাকে যে ইচ্ছাকৃতভাবে এই কাজটা করে কি উদ্দেশ্যে, যে সে ডিসঅনেস্টলি সে নিজে লাভবান হবে, রংপুল গেইনার হবে, এইটা উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে যখন কাউকে প্ররোচিত করবে অর্থ দেওয়ার জন্য, এই যে প্ররোচনার মাধ্যমে যখন অর্থটা পরিশোধ করা হলো, সাময়িকভাবে যে কাজটা হলো, এইটাই হচ্ছে চিটিং। তার মানে এই চিটিং এর সঙ্গে আমাদের দেশে আবার অনেকে আছে, দেখা যাচ্ছে বিয়ে হওয়ার কথা ছিল, দীর্ঘদিন তাদের ভিতরে সম্পর্ক, পরবর্তীতে বিয়ে হচ্ছে না, তখন কি বলে আমার সাথে আমাকে প্রতারণা করছে। ওই প্রতারণা আর এই প্রতারণা এক না, এই প্রতারণা সম্পূর্ণ অর্থের সাথে রিলেটেড। তাহলে এইটা হচ্ছে যে শুরুতে ডিসিট ছিল, ডিসিটফুল, আর একটা হচ্ছে যে ডিসঅনেস্টলি এই কাজটা করছে, ভলেন্টারিলি করছে, আর একজনকে ইনডিউস করছে অর্থ দেওয়ার জন্য। এই কয়টা কাজের ফলে যেই অপরাধটা সংঘটিত হয়েছে, যে কাজটা সংঘটিত হয়েছে, সেটাই হচ্ছে চিটিং। আর এই চিটিং এর শাস্তি আছে 420-তে, 420 ধারাতে। তাহলে 420 ধারাতে যে অপরাধ, এটা হচ্ছে 7 বছরের কারাদণ্ড। আর এটা ওই জায়গায় তো শুধু সাজা উল্লেখ আছে, মামলা হয় সাজার ধারায়, দণ্ডনীয় অপরাধ, এই কারণে ওই ধারায় সাজা হয় ওইটার। ওই অপরাধটা হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, তখন আপনাকে এই 415 ধারাতে এসে দেখতে হবে যে ওই উপাদানগুলো বিদ্যমান কিনা। তাহলে এই জায়গায় শুরুতে একটা ডিসিট থাকতে হবে, বললো অর্থ প্ররোচিত করছে। এখন উচ্চ আদালতের একটা জাজমেন্ট আছে এই এই ধারা নিয়ে, সেটা হচ্ছে যে যদি পার্ট পেমেন্ট হয়ে যায়, যে পার্ট পেমেন্ট মানে আংশিক পরিশোধ হয়ে যায়, তাহলে আংশিক পরিশোধ হলে বোঝা যাবে যে সে তো তার প্রতারণার উদ্দেশ্য ছিল না। দেখা যাচ্ছে এই যে যেহেতু মোকাদ্দেস ভাই কি করলো, টাকা দিয়ে দুজনে প্ররোচিত করলো, আমি 10 লাখ টাকা নিয়ে গেলাম, কিছুদিন পরে এসে 5 লাখ টাকা ফেরত দিলাম যে না এই আমি এটা ব্যবসা করতে নিয়েছিলাম, হয়নি, তখন আর এটা প্রতারণা হবে না। এটা তখন অন্য কোনো অপরাধের ভিতর চলে যাবে, সেটা হয়তো আহ, যদি ফেলানো যায় কোনো জায়গায় সেটা যাবে, না হলে সিভিল নেচারের মধ্যে চলে যাবে, যে এটা সম্পদ আদায় করার জন্য সে মানিসিক মোকদ্দমা দায়ের করবে। কিন্তু দুইটা বিষয়। হুম, তাহলে এখানে আমরা 415 ইয়েতে 420-এর মামলা, 420 420 মামলাটা দিই। সাধারণত আমরা 420-ই দিই, তাহলে 417 ধারাটা কেন দেই? 417টা তো পার্সোনেশন, একজনের জায়গায় আর একজনের দেখানো, সেটা সেটা আসতেছি। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা আসতেছি। তাহলে দেখেন, হ্যাঁ, এটা যদিও এই জায়গায় লিখিত হয়েছে 416-তে, 17-তে শাস্তি, আর 16-তে হচ্ছে চিটিং বাই পার্সোনেশন। এটা হচ্ছে ছদ্মবেশ ধারণ। সে কি করলো, আমি দেখা যাচ্ছে 3বার জুডিশিয়ারি দিছি, এখানে একটা অভিজ্ঞতা আছে, জানি বুঝি, এই মোকদ্দমা সাহেব কি করলো, ক্লায়েন্টে বলে তিনি কিন্তু ম্যাজিস্ট্রেট, বলে দিল, বলে দিয়ে এরপরে দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা নিয়ে নিল। নেওয়ার পরে এই যে আমি তো আসলে ম্যাজিস্ট্রেট না, কিন্তু সে কি করলো, সাজালো আমাকে ম্যাজিস্ট্রেট। তখন এই যে সেও কি করলো, আর আমিও ভাবনি বসে দেখলাম তাই ম্যাজিস্ট্রেট, তখন এই দুইজনই কি করলাম, চিটিং বাই পার্সোনেশন। অর্থাৎ যে ওই ব্যক্তি না, কিন্তু সেই ব্যক্তিকে সাজানো, এটা কাল্পনিক ব্যক্তি হতে পারে। দেখা যাচ্ছে যে একজনের নাম দিয়ে দিলাম যে সরোয়ার আলম, এই যে এখন সিলেটের ডিসি, বলো যে দেখা যাচ্ছে যে যে চেনে না, নাম শুনছে, তাই বললাম যে ইনি কিন্তু সরোয়ার আলমের ভাগ্নে। দেখা যাচ্ছে আদৌ সে পারছে না, তার সাথে তদবির করতে হবে, তুমি এত টাকা তাকে দিয়ে দাও, এই কাজটা করাই দিচ্ছি, এইভাবে বলে দেখা যাচ্ছে কেউ প্রতারণা করলো। এই যে নোয়াখালী না কোন জায়গায় যেন দেখলাম না, যে বারের এই সে সচিবকে টাকা দিতে হবে বলে কয় লাখ টাকা নিয়ে গেল। এরকম দেখা যাচ্ছে যে কেউ একজন তার সাথে যোগাযোগই করে নাই, কিন্তু নিজে আরেকজনের অজুহাত দিয়ে নিয়ে চলে গেল, অথবা কাল্পনিক কোনো ব্যক্তি সাজালো, অথবা রিয়েল ব্যক্তিকেই অন্য ব্যক্তির নাম ধারণ করলো। দেখো আমার নাম মহিউদ্দিন, এখন মহিউদ্দিন নামে আর কেউ থাকতে পারে, তারে বললো যে এই যে সেই মহিউদ্দিন, বলে সিয়ারও তুমি এলে না। এরকম একটা ঘটনা সাতক্ষীরা একবার মাহফিলে একটা অনলাইনে ভাইরাল হয়েছিল, দেখছিলাম যে ডক্টর আবুল বাসার মাহফিলের ভিতর দেখলাম যে আরেকজনে ওয়াজ করতেছে, বলে যে আপনি তো ওই লোক না, আপনার তো এর আগে কখনো দেখি নাই। তারপরে হট্টগোল তৈরি হয়ে গেল। তাহলে এই জায়গা হচ্ছে যে একজনকে আর একজনের রিপ্লেস করে, এটা হচ্ছে পার্সোনেশন, চিটিং বাই পার্সোনেশন। যাই হোক, আর সরাসরি চিটিং চিটিং নাই পার্ট পেমেন্ট যদি হয়ে যায় তাহলে ফিরিং থাকে। না, তখন ওই মামলাটা যেন বলছিলেন ওটা আসামি অব্যাহতি পাবে, তখন আপনার মানি মোকদ্দমা করতে হবে, মানি চুক্তি করে আপনি ওই উদ্ধার করবেন টাকাটা, এখন আপনি সাজা করাতে পারবেন না। আমি আদালতে টাকা দিয়েছি, দিয়ে ফেললে ওই মামলায় আপনাকে সাজা দিতে পারবে না, তাহলে এখন আর আমি ফুল পেমেন্ট না করলে সমস্যা নেই। সমস্যা নেই। কিন্তু ওই যে যদি শর্ত দিয়ে থাকেন, তাহলে ওই শর্ত ভঙ্গের জন্য আদালত আপনার যদি ব্যবস্থা নিতে পারবে, জামিন বাতিল করা, বন্য পদক্ষেপ নিতে পারবে, কিন্তু সাজা দেওয়ার সুযোগ নেই। পার্ট পেমেন্ট হয়ে গেলে অপরাধের এই কি বলে ইনগ্রিডিয়েন্টস অনুপস্থিত হয়ে যাচ্ছে।
জি। এরপরে তাহলে 420টা আমরা বুঝছি কিনা? আচ্ছা, আরেকটা হচ্ছে যে 425 ধারাটা আছে, এটা মনে হয় লিখি নাই। সেটা হচ্ছে মিসচিপ। মিসচিপটা হচ্ছে 425 ধারা থেকে একটা প্রশ্ন আসছে এর আগে। মিসচিপ অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন। দেখেন, আগের অপরাধের সঙ্গে এই জায়গায় একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এর আগে দেখলাম যে একজন ব্যক্তি লাভবান হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেউ না কেউ লাভবান হচ্ছে। এই যে চুরি করতেছে, চোর লাভবান হচ্ছে। এক্সটর্শন করতেছে, এক্সটর্শনিস্ট লাভবান হচ্ছে। রোবারি, রোবার যে করতেছে, তারপর ডাকাতি, ডাকাত লাভবান হচ্ছে। কিন্তু মিসচিপের ক্ষেত্রে এই যে স্টোলেন, এই চিটিং এর ক্ষেত্রেও যিনি চিটার আছে, সে চিটার লাভবান হচ্ছে। কিন্তু মিসচিপটা হচ্ছে যে কেউ লাভবান হচ্ছে না। যেমন আমার এই মোবাইলটা আপনি নিয়ে এমনি ধরে আসার মেরে দিলেন, সব গুলো গুলো হয়ে গেলো, আপনার কোনো লাভ হয়েছে? হয় নাই, আমারও কোনো লাভ হয়নি, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো এরকম কোনো কিছু যদি করে সেটা হচ্ছে মিসচিপ। কেউ দেখা যাচ্ছে যে আপনার একটা আংটি নিয়ে নদীতে ফেলে দিল, আর নদীতে তো আপনি ওর ভিতরে পানিতে কই যে আছে আংটি আর খুঁজে পাবেন না। তার মানে এই যে আপনার বড় একটা ক্ষতি করে দিল। আপনার নদীতে নোঙ্গর করা আছে একটা জাহাজ অথবা নৌকা, এই নৌকার ওই দড়িটা খুলে দিয়ে দিলেন, এবার স্রোতে ভাসায় নিয়ে চলে গেল, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। বা আপনার একটা পাগলা গরু আছে, এই গরুটার গোসর ছুটে দিছে, দিয়ে একবারে দৌড়াতে দৌড়াতে কই চলে গেছে, আপনি আর খুঁজে পান নাই। তখন কি হলো? এটাকে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, বাট সেও নিজেও লাভবান হয়নি। এগুলো হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে এই কাজটা ক্ষতি সাধন করা, এটাই হচ্ছে মিসচিপ। 425, এই মিসচিপের মধ্যে 436 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ডেস্ট্রয় হাউস, যে আগুন দিয়ে ঘর বাড়ি পোড়ায় দেওয়া, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ আগুন সন্ত্রাস যেটাকে বলে, অগ্নি সংযোগ করে দেওয়া। হ্যাঁ, অগ্নি সন্ত্রাস, এটা কোর্ট কাছারিতে বলে। হম। হ্যাঁ, এই যে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া বা বাসে আগুন ধরায় দেওয়া, এই কাজগুলো হচ্ছে 436 অপরাধ। যখন এই এই আগুনের মাধ্যমে কোনো অপরাধ হয়, তখন পুলিশ সাধারণত মামলা দায়ের করলে 436 ধারা দিয়ে থাকে। তারা 436 ধারাটা পড়বেন। এরপর আমরা চলে আসছি ট্রেসপাস, ক্রিমিনাল ট্রেসপাস। দেখেন, ট্রেসপাসটা কি? ট্রেসপাসটা হচ্ছে যে ওই যে নাক গালানো, নাক গালানো বুঝুন তো, যে কাউ অনধিকার চর্চা করা, যে তার অধিকার নাই কিন্তু সে একটু বাড়াবাড়ি করতেছে। এই কি ব্যাপার, তোমার তো পড়াশোনা হচ্ছে না, তোমার দিয়ে তো বার কাউন্সিলে মনে হচ্ছে না এবার পাস করবে, তুই এই কথাটা তার বলার কোনো অধিকারই নাই, কিন্তু ফাও এসেছে এই কথাটা বলতেছে বলে মানুষকে দুর্বল করে দিচ্ছে। এটা হচ্ছে ট্রেসপাস। কারণ এই জায়গায় আমাদের ক্লাস হচ্ছে, এই জায়গায় সে, এই জায়গার কেউ স্টুডেন্টও না, টিচারও নাই, অফিসেরও কেউ না, বাইরে থেকে এসে বলে যে হ্যাঁ ঠিক আছে তোমরা ভালো করে পড়াশোনা করো, হ্যান করো ত্যান করো। দেখা যাচ্ছে যে আমরা ক্লাসের মাঝখানে এসে এটা বলার কারণে আমরা কিছুক্ষণ ডিস্টার্ব ফিল করলাম। তাহলে এই যে যে কাজটা করলে, এই কাজটা হচ্ছে কি? ট্রেসপাস, অর্থাৎ অনধিকার চর্চা করা। এখন এই জায়গায় ট্রেসপাসটা হচ্ছে যে অনধিকার প্রবেশ করা। এই প্রবেশ করা, চর্চা করা ওই একই কথা, অর্থাৎ যার এটা বলার দরকার না সে এই কথাটা বলে। আবার যার অধিকার নাই কোনো একটা জায়গায় প্রবেশ করে, সে ওই অধিকারটা প্রয়োগ করতেছে। আপনি পড়াশোনা করতেছেন, যে বললো যে না তুমি তো যে পড়া পড়তেছো এবার তো ফার্স্ট হবা, দেখা যাচ্ছে যে এই কথাটা বলার কারণে আপনার মানসিক ব্যাপারে দুর্বল হয়ে গেলেন। এইসব মানুষ থেকে দূরে থাকবেন। কিছু মানুষ আছে মানসিক ভাবে দুর্বল করে দেয়, আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনার খুব প্রশংসা করতেছে, কিন্তু এটা দ্বারা কিন্তু আপনার ক্ষতি করতেছে, দেখবেন। এবং এটা আপনারা ভুক্তভোগী কিনা জানি না, অনেক সময় পড়তে বসে দেখবেন যে কেউ পাশে এসে বলবে যে না তুমি তো অনেক পড়ছো, এ বলার পরে দেখবেন যে আপনার যে পড়াটা গতি ছিল এটা অর্ধেক থেমে গেছে। বা পরীক্ষা তো অনেক দূরে, এত দেরি, এত আগে পড়তেছো কি, তুমি তো ফার্স্ট হয়ে যাবা, বা এই সেই এই কথা বলার কারণে আপনার যে একটা গতি ছিল, এই গতি কিন্তু থমকে গেছে। বা তোমার দ্বারা হবে না, না এগুলো সম্ভব না, তুমি কি করতেছো, বা এই 500 সম্ভব, আর কয়দিন আছে, 3 মাস পরে পরীক্ষা, তোমার দ্বারা সম্ভব না। এইগুলো হচ্ছে ট্রেসপাস করা, অর্থাৎ তার অধিকার নাই কিন্তু সে এসে ক্ষতি করার উদ্দেশ্যে এই কাজটা করতেছে। আর যখন এই ক্ষতি করার উদ্দেশ্যে করবে এবং ওই ক্ষতিটার জন্য একটা সাজা উল্লেখ থাকবে, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। বুঝছেন কিনা? তাহলে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এখন আমাদের, আপনার বাড়িতে কারোর প্রবেশ করার অধিকার নাই স্বাভাবিক অপরিচিত মানুষের, কিন্তু সে কি করলো, হুট করে ঘরের মধ্যে চলে আসে, এই তোমরা কি করতেছো, বা খাবার কি আছে দেখা শুরু করে দিচ্ছে, দেখা যাচ্ছে চেনানো না জানানো না, দেখা যাচ্ছে সুযোগ বলে কেউ যদি না থাকতো হয়তো এটা চুরি করে নিয়ে যেত, এরকম। বা বাচ্চাদের দেখতেছে দিয়ে ওই যে ছেলে ধরা আছে, নিয়ে চুরি করে নিয়ে যাবে। এই মানুষগুলো হচ্ছে অনধিকার প্রবেশ করছে। তাহলে এইটা যখন কেউ প্রবেশ করবে, তার অধিকার নাই,
আরেকজনের সম্পত্তিতে প্রবেশ করা বা আরেকজনের অধিকারভুক্ত জায়গায় প্রবেশ করা, সেটা হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস, এই ট্রেসপাস। আর যখন এটা অপরাধের উদ্দেশ্যে করবে তখন সেটি হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস। তাহলে এই ট্রেসপাস আবার অনেক প্রকার হতে পারে, যে হাউস ব্রেকিং হতে পারে। কেউ দেখা যাচ্ছে যে আপনাদের ঘরের মধ্যে কারোর অধিকার যেহেতু নাই, সে কি করলো, জানালা ভেঙে হাত ঢোকায় দিল, দিয়ে আপনার ওই জানালার পাশে মোবাইল ছিল, মোবাইলটা নিয়ে চলে গেল। তাহলে সে কয়টা অপরাধ করলো? একটা হচ্ছে যে হাউস ব্রেকিং করলো, ওই ঘরটা ভেঙে ফেললো। আরেকটা হচ্ছে যে তার হাতটা প্রবেশ করছে, পুরো বডি প্রবেশ করার দরকার নাই। ট্রেসপাসের জন্য পুরো বডি প্রবেশ করার দরকার নাই, সে হাতটা প্রবেশ করে মোবাইলটা নিয়ে গেল। তাহলে একটা হচ্ছে চুরি করলো, হাউস ট্রেসপাস করলো। আরেকটা কি, হাউস ব্রেকিং করলো, অর্থাৎ ওই জানালাটা ভেঙে ফেলছে। তার মানে দেখেন, জানালা ভাঙলো, ক্রিমিনাল ট্রেসপাস করলো, মোবাইলটা নিয়ে চলে গেল। তাহলে এই জায়গায় সে কয়টা অপরাধ করলো? তিনটা অপরাধ করছে। তাহলে এই অপরাধ, এই হাউস ব্রেকিংটা অনেক প্রকার হতে পারে। সেটা হতে পারে যে যে পথে আপনি প্রবেশ সাধারণত করেন না, সেই পথ দিয়ে সে প্রবেশ করছে, সেটা সদর দরজা দিয়ে না এসে পিছনের দরজা দিয়ে আসছে। অথবা আপনার বাড়িতে প্রাচীর দেওয়া আছে, ওই প্রাচীর টপকায় সে প্রবেশ করছে। অথবা কোনো একটা জায়গায় ছিদ্র করে রাখছে, যে সে ওই জায়গা দিয়ে সে হাত দিয়ে ওই মোবাইল নিয়ে যাবে বা অন্য কোনো কিছু করবে। এইরকম প্রক্রিয়ার মধ্যে আপনার এটা আবার রাতে হতে পারে, দিনে হতে পারে। এর মধ্যে একটা পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে দেখেন এই 445 ধারাটা দেখেন, অপথে গৃহ প্রবেশের বা হাউস ব্রেকিং 6টি উপায় হয়, এটা একটু নোট রাখেন। 445 ধারা আমরা লিখছি, হ্যাঁ 445 ধারা লিখছি, দেখেন এটি 6টি উপায়ে হাউস ব্রেকিং হয়। যেমন আমরা 320 ধারাতে পড়ছি না, এই গ্রিভিয়াস হার্ট কয়টা উপায় হয় বা কয়টা প্রকৃতিতে হয়, সেটা হচ্ছে 8টা। এই জায়গায় এসে দেখলাম 6টা প্রকৃতিতে হাউস ব্রেকিং হয়। এই সংখ্যাগুলো মনে রাখবেন। আচ্ছা, এখন এই যে হাউস ট্রেসপাস বা ক্রিমিনাল ট্রেসপাস, তারপরে হাউস ব্রেকিং, এই প্রায় কাছাকাছি। ক্রিমিনাল ট্রেসপাস কোন স্থানে প্রবেশ করা, সেটা আবদ্ধ ঘর হতে হবে এমন না, সেটা অপরাধের উদ্দেশ্যে প্রবেশ করা। এরপরে হাউস ব্রেকিং হচ্ছে এই যে ভেঙে প্রবেশ করা, অর্থাৎ অপথে প্রবেশ করা। আরেকটা হচ্ছে যে এটা রাতে হতে পারে, হাউস ব্রেকিং বাই নাইট, রাতের বেলার ধরনের শাস্তি আলাদা, দিনে যদি প্রবেশ করে তাহলে আলাদা। তাহলে এটা আলাদা আলাদা ইয়ে আছে। এই জায়গা পরীক্ষা প্রশ্ন আসছে, দেখেন কোন ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পর মানে হচ্ছে রাতে, সূর্যোদয়ের পূর্বে মানে ভোর হওয়ার আগে শীত কেটে বা দরজা জানালা ভেঙে গৃহ প্রবেশ করলে সে ব্যক্তির অপরাধ হবে। কি অপরাধ হবে? রাত্রিকালে গৃহে প্রবেশ। রাত্রিকালে গৃহ প্রবেশ, যদি এদিকে আলাদা রেখে রাত্রিকালে গৃহে শীত কেটে বা দরজা জানালা ভেঙে অনধিকার প্রবেশ। যাই হোক, এর মধ্যে সাজাগুলো একটু দেখে নিয়েন। এরপরে আমাদের চলে আসি হচ্ছে 463, ফরজারি। ফরজারি বা জালিয়াতি, এই জালিয়াতিটা সংজ্ঞার মধ্যে মূল উপাদান হচ্ছে যে আরেকজনের ক্ষতি করা। এই উদ্দেশ্যে কেউ এমনি এমনি জালিয়াতি করে না। জালিয়াতিটা করার উদ্দেশ্য হচ্ছে আরেকজন যাতে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে একটা টেম্পারিং করে। এই টেম্পারিংটা যে কোনো লিখিত ডকুমেন্টসে করে। দেখা যাচ্ছে যে আপনার একটা দলিল আছে, দলিলে লেখা আছে যে 1 শতক জায়গা বা 10 শতক জায়গা আপনাকে আপনার বাবা দানপত্র করে দিচ্ছে, বাকি হয়তো অন্য ভাইদের দিয়েছে। আপনি কি করেন? টেম্পারিং করে অন্য ভাইদেরকে বঞ্চিত করার জন্য আপনার বাপের অনেক অঢেল সম্পত্তি, আপনি 10-এর জায়গায় আর একটা শূন্য বসায় দিয়ে 100 করে দিচ্ছেন। তাহলে এটা কি করলেন? আপনি জালিয়াতি করলেন। অথবা 10 আছে, আপনি জানেন যে এই দলিলটার ভিতরে আপনারও অংশ আছে, আপনার অংশের জায়গায় 10-এর জায়গায় আপনি অন্যটা সংখ্যা বসালেন, আপনার ভাইয়ের 10 আছে, সেই 10-এর জায়গায় ওই শূন্যটা কেটে দিলেন, ফ্লুট দিয়ে বা অন্য কোনো সিস্টেম আপনি এটা বিলেট দিয়েও যেভাবে কেটে দিলেন, দিয়ে 1 শতক বানাই দিচ্ছেন। তাহলে এটাও কি আপনি জালিয়াতি করছেন, অর্থাৎ আরেকজনকে ক্ষতি করার উদ্দেশ্যে, এবং এটা টেম্পারিং করা, এটাই হচ্ছে জালিয়াতি। এবং এই কাজটা করা হয় কি জন্য? কোনো কিছু প্রতারণা করার অভিপ্রায়। যাই হোক, এরপরে আসেন ফলস মেকিং এ ফলস ডকুমেন্ট 464 দ্বারায়। এই ফলস ডকুমেন্ট হচ্ছে কয়েকটির মধ্যে 3টি পন্থায় জাল দলিল তৈরি হয়। এটার মধ্যে নিজের ব্যক্তির নামও যদি কেউ লেখে, সেটাও জালিয়াতির অন্তর্ভুক্ত হতে পারে। যেমন এর আগে দেখলাম যে পার্সোনেশন, চিটিং বাই পার্সোনেশন যেরকম ওরকম। আমার নাম মহিউদ্দিন, দেখা যাচ্ছে যে আর একজন মহিউদ্দিনের ব্যাংকে অনেকগুলো টাকা আছে, তার থেকে আমি আমার নামটা লিখলাম। তাহলে আমি কি আমার নাম লিখে কোনো অপরাধ করছি?
করি নাই, কিন্তু তার থেকে যখন আমি নামটা লিখলাম তখন অপরাধ করছি। কারণ হ্যাঁ, তার থেকে যখন আমি নামটা লিখলাম তখন আমি বুঝাইছি যে আমার নামটা মানে তার নামটাই লিখছি। এই কারণে নিজের নামও কখনো, নিজের স্বাক্ষরটাও কখনো কখনো জালিয়াতির অন্তর্ভুক্ত হতে পারে। এখন আমি কিন্তু বলতে পারবো না যে না স্যার, আমি তো আমার নাম লিখছি, এটা বলার সুযোগ নাই। আবার দেখা যাচ্ছে কাল্পনিক কোনো ব্যক্তির নাম একটা স্বাক্ষর করে বসাই দিলাম। ওই যে বাবা যে দানপত্র করলো, দেখা যাচ্ছে যে আমি একজন ব্যক্তিকে সাজালাম, একটা দলিল দলিল তৈরি করলাম, দানপত্র দলিল তৈরি করে ওই জায়গায় কাল্পনিক একজন ব্যক্তি, ওই নামে কেউ নাই, আব্দুল সালাম নাম দিয়ে দিলাম, পিতার নাম অমুক, গ্রাম অমুক, এই ওই গ্রামে দেখছে আব্দুল সালাম নামে আদৌ কেউ নাই। কাল্পনিক একটা এই দলিল করে দেখা দিলাম যে তার সন্তানরা, যেহেতু বাবা মারা গেছে, সন্তানদেরকে যাই বললাম এই দেখো অমুকের কাছে এটা দিয়েই দিছে, তার কাছ থেকে আমি এখন লিখে নিছি, এই জন্য এখন আমার। দেখা যাচ্ছে যে মাঝখানে ওই যে যাকে দান করেছে সেই নামে আসলে কেউ ছিল না। তাহলে এটা কি করলাম আমি? জাল জাতি, মেকিং ফলস ডকুমেন্ট, আমি একটা ফলস ডকুমেন্ট তৈরি করছি। অর্থাৎ নিজের নাম স্বাক্ষরও হতে পারে, ফলস ডকুমেন্ট হতে পারে, এরপরে মৃত ব্যক্তির নামেও যদি কেউ তৈরি করে, যেমন বাবা মারা গেছে, বাবার নাম স্বাক্ষর করে দিয়ে আমি দিয়ে দিলাম যে এটা নিজের দান করার বিষয়টা দেখাই দিলাম, বাবার নাম অনুরূপ একটা স্বাক্ষর দিয়ে যে আমাকে সে মারা যাওয়ার আগে দান করে দিছে, দিয়ে অন্যান্য ভাইদের বললাম যে এই দেখো আমার বাবা আমাকে দান করে দিয়ে গেছে, বাকি সম্পত্তি ভাগ আমি পাবো আর স্কুলে, কিন্তু এই অংশটা আমাকে দান করে দিয়ে গেছে। তাহলে এই যে ডকুমেন্টস আমি তৈরি করছি, অর্থাৎ এটার একটা ডকুমেন্ট, দলিল থাকতে হবে। ফলস ডকুমেন্ট মানে একটা দলিল, ফলস স্টেটমেন্ট থাকতে হবে। অর্থাৎ এটার সঙ্গে ওই যে 193, এই 92 ধারা, যে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, ওটার সঙ্গে অনেকটা মিল আছে। এটা যখন ডকুমেন্টস হবে তখন এটাই হবে। দেখা যাচ্ছে এই যে একটা 15 সালে প্রশ্ন আসছে, কোয়া থানায় অভিযোগ করে যে তার ভাই কয়েকটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। এটি কোন ধরনের অপরাধ? এটি হচ্ছে জালিয়াতি, যে বাবার স্বাক্ষর জাল করে দিয়েছে। অনেক সময় এই ঘটনা পারিবারিক ভাবে হয়ে থাকে, যে বাবা মারা যাচ্ছে, মৃত্যুসজ্জায় আছে, তখন স্ট্যাম্পে বাবার এই টিপসই নিয়ে রাখতেছে বা নাম লিখে রাখতেছে, পরে নিজের মতো করে লিখে এটা দলিল তৈরি করে ফেলতেছে। আচ্ছা, এর মধ্যে 467 ধারা মূল্যবান জামানত, উইল প্রভৃতি জালকরণ, এই যে একটা জাল একটা দলিল তৈরি করে ফেলানো, যার একটা ভ্যালুয়েবল সিকিউরিটি তৈরি হয়। ভ্যালুয়েবল সিকিউরিটিটা কি? যেটা আদালতের মাধ্যমে আদায়যোগ্য, অর্থাৎ তার একটা মূল্যবান জামানত আছে। কোন দেখা যাচ্ছে যে কেউ একটা চেক তৈরি করছে, আমি মুকদ্দর ভাইকে একটা চেক দিলাম, 10,000 টাকার চেক, বাংলা এই সংখ্যায় লিখে দিচ্ছি, কথায় লিখিনি, বললাম যে বাকিটা লিখে নিয়ে, আমি স্বাক্ষরকে দিয়েছি। সে কি করলো, ওই 10-এর উপরে 10,000-এর জায়গায় আরো 2টা শূন্য বসাই দিল, তখন কি হয়ে গেল, এটার 10 লাখ হয়ে গেল। এই যে বেশি হওয়ার কারণে দেখেন এই যে ডকুমেন্টসটা, এই ডকুমেন্টসটা একটা মূল্যবান জামানত, কারণ এটা ব্যাংকে দিলে ওই টাকাটা উঠবে। তখন এটা কি হলো, এই ডকুমেন্টসটা হচ্ছে জাল ডকুমেন্ট। কারণ আমি তাকে দিয়েছি 10,000 টাকা, সে 10 লাখ টাকা, 10 লাখ বানায় নিয়েছে, অথবা একটা শূন্য বসায় 1 লাখ বানায় নিল। এটি হচ্ছে জাল জালিয়াতি। এইটা জালিয়াতি, জাল দলিল। এই দলিল নিয়ে যখন আদালতে কেউ মামলা দায়ের করবে, অথবা কেউ কোনো কিছু, কোন অধিকার দাবি করবে, অথবা ওই ডকুমেন্টের কারণে কারোর অধিকার কেউ বঞ্চিত হচ্ছে, কারোর অধিকার তৈরি হচ্ছে, তখন সেটিকে উইল বলা হবে, বা এই যে 467 ধারার অপরাধ, এবং এর শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আপনাদের এর আগে একটা গল্প বলছিলাম মনে হচ্ছে, যে ওই যে একদিনের যে সিনিয়র ছিল, তারা এই ধারায় মামলা করছিলাম, এই ধারায় মামলা করার কারণে পরবর্তীতে তো জামিন নিয়ে অনেক ঝামেলা, এটা সরাসরি এফআইআর দিয়েছিল কোর্ট। এরপরে চলে আসেন 493 থেকে 498 ধারা। দেখেন ওই জায়গায় আমি 10-7 লিখছি। এই জায়গায় মোট 6টা ধারা আছে, 493, 94, 95, 96, 97, 98। 493-তে সাজা হচ্ছে 10 বছর, 494 ধারাতে সাজা হচ্ছে 7 বছর, 95-তে সাজা 10 বছর, 96-তে সাজা 7 বছর, 97-তে সাজা 5 বছর, 98 ধারায় সাজা হচ্ছে 2 বছর। 10 বছর 7 বছর, 10 বছর 7 বছর, 5 বছর 2 বছর। এর মধ্যে আছে প্রথমটা 493, এটা হচ্ছে যে লফুল ম্যারিজ, এটা বোঝায় একসঙ্গে বসবাস করা স্বামী স্ত্রী হিসাবে। অর্থাৎ এই জায়গায় অপরাধী হচ্ছে যে এটা এই জায়গায় মামলা করবে নারী, ওই পুরুষ লোকটির বিরুদ্ধে। পুরুষ লোকটি তাকে বিশ্বাস করাইছে যে আমরা আইনত বিবাহিত,
আইনতভাবে আমরা বিবাহিত এটা বুঝায় সে একসঙ্গে বসবাস করে, তখন সেটি 493 ধারা অপরাধ হবে, 10 বছরের সাজা হবে। আর 494 ধারা হচ্ছে যে বিবাহটা আইনসম্মত ভাবে না করা। দেখা যাচ্ছে যে এই যে আইনসম্মত ভাবে বিবাহটা কিভাবে হয়, যে একটা কাবিননামা তৈরি করা। দেখা যাচ্ছে যে একজন হুজুর ডেকে এনে পড়ায়, বলবে হ্যাঁ আমাদের বিয়ে হয়ে গেছে চলো সবকিছু ওকে। তখন পরবর্তীতে এই নারী এই পুরুষের বিরুদ্ধে বা হাজবেন্ডের বিরুদ্ধে এই যে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়নি এই কারণে মামলা দায়ের করতে পারবে। হ্যাঁ, এরপরে 95টা হচ্ছে এক স্বামী থাকতে আর একজনকে বিয়ে করা, অথবা এক হাজবেন্ড থাকা অবস্থায় সরি ওয়াইফ থাকা অবস্থায় আর এক ওয়াইফকে বিয়ে করা। অর্থাৎ এই জায়গায় দুইজনই মামলা দায়ের করতে পারবে, তার ওয়াইফও মামলা করতে পারবে, হাজবেন্ডও মামলা করতে পারবে। অর্থাৎ তারা একজন আর একজনের উপস্থিতিতে যদি সে আবার বিয়ে করে, তবে এই বিয়েটা বলবৎ থাকলে। এখন দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে, এখন ডিভোর্স হওয়ার পরে তো সে আর তার ওয়াইফ নাই বা হাজবেন্ড নাই, তখন যদি আরেকজন বিয়ে করে তখন সে মামলা দায়ের করতে পারবে না। আর এই মামলাটা কি করবে, এই মামলাটা দায়ের করবে প্রথম যে ওয়াইফ অথবা হাজবেন্ড সে করবে, দ্বিতীয়টা না। পরবর্তী জায়গায় বিয়ে করা হয়েছে সে মামলা দায়ের করবে না। অ্যাগ্রিড পার্সন, ফার্স্ট হাজবেন্ড অর ফার্স্ট ওয়াইফ, দ্বিতীয় যাকে বিয়ে করবে সে মামলা দায়ের করতে পারে কোনটা, 496 ধারায়, যে পূর্বে যে বিয়ে ছিল এটা সে তথ্য গোপন করছে। হ্যাঁ, এই জায়গায় বাধা নিষেধ দেয়া আছে। এই জায়গায় মূলত ব্রিটিশরা এক সময় মানে তারা নিজেরা বিয়ে শাদী করতো করতো, কিন্তু তারা এগুলা করে গেছে আর কি, যাতে অনেক সময় ওই যাদের ক্ষমতা বেশি ছিল, অর্থ বেশি ছিল, তারা একাধিক বিয়ে করতো। এই কারণে এই বিধিনিষেধটা দিয়ে দিচ্ছে যে ধর্মীয় অনুযায়ী ঠিক আছে, কিন্তু দেশীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই বাধা নিষেধ দিয়েছে। কারণ যাদের অর্থ ছিল তারা দেখা যাচ্ছে যে যত জায়গায় সুন্দরী নারী ছিল নিয়ে নিয়ে বিয়ে করে ফেলতো, এরপরে আবার ছেড়ে দিত। এটা একটা সমাজের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল, এই কারণে এটা একটা নিয়মের মধ্যে আনার জন্য এটা করছে। না হলে দেখা যাচ্ছে যে কারোর পছন্দ হয়েছে বিয়ে করে নিয়ে চলে আসে, এই করছে, এই জন্য এটা করা হয়েছে। এখন দেখেন যে 496 ধারাটা হচ্ছে পূর্বের বিয়ে যদি গোপন করে, এই পূর্বের বিয়ে গোপন করতে কি করে না এটা কিভাবে বুঝবেন, এটা হচ্ছে যে কাবিন নামায়। এই জন্য আপনারা কিছুদিন পর যখন অ্যাডভোকেট হয়ে যাবেন আপনাদের কাছে অনেক এই বিয়ে শাদীর বিষয়গুলো আসবে, ডিভোর্স বিয়ে এগুলো আসবেই, কম হোক আর বেশি হোক। ডিভোর্স দেওয়ার সময় অবশ্যই কাবিন নামাটা দেখবেন, যে কাবিন নামার 17 নম্বর কলামে লেখা আছে কিনা যে ওয়াইফকে পাওয়ার দেয়া আছে ডিভোর্স দেওয়ার, তাহলে ওই ওয়াইফের পক্ষে আপনি ডিভোর্সটা দিতে পারবেন। আর না হলে আদালতে মামলা করা লাগবে। দেখেন না, পারিবারিক আদালতে 5টা বিষয়ে মামলা করা যায়, 18 ধারাতে 5টা, 18 নম্বর কলামে 5টা বিষয়ে মামলা দায়ের করা যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে দাম্পত্য উদ্ধার পুনরুদ্ধার, দ্বিতীয়টা হচ্ছে যে বিবাহ বিচ্ছেদ। তাহলে বিবাহ বিচ্ছেদ এর আগে তো কখনো দেখেন নাই যে আদালতে মামলা হয়। এইটা হচ্ছে যে সেই মামলা, যদি ওই তালাক এই কি বলে কাবিন নামার 18 নম্বর কলামে ওয়াইফকে ডিভোর্স দেওয়ার এখতিয়ার দেওয়া না থাকে, তখন ওই ওয়াইফ যদি ডিভোর্স দিতে চায় হাজবেন্ডকে, তখন থেকে আদালতে মামলা দায়ের করতে হবে, অন্যথায় মামলা সে ডিভোর্স দিতে পারবে না। এরপরে হচ্ছে কাবিন নামার যে 18 নম্বর কলম, বিয়ে করছেন কিনা, আচ্ছা কাবিন নামাটা দেখবেন যে 18 নম্বর কলমে আপনার ওয়াইফকে দিয়েছেন কিনা, ওটা দিয়ে দেয় সবাই, কাজীরা সব লিখে দিয়ে দেয়। তবে অনেকে আবার ওই জায়গায় লিখে দেয় বিয়ের সময় যে দেয়া হয়নি, দিয়ে যদি লিখে দেন না, তাহলে ওই ওয়াইফ যদি হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায় তাহলে আদালতে দ্বারস্থ করতে হবে, অন্য কোনো ওয়ে নাই। আরেকটা হচ্ছে যে কোনো একজন আসলো আপনার কাছে এসে বিয়ে পড়ায় দিলেন, কোনো কিছু জিজ্ঞাসা না করে যে আপনাদের বিয়ে ছিল কিনা বা কি অবস্থা কি, এটা না শুনে বিয়ে পড়ায় দিলেন, তখন পরবর্তীতে দেখা গেল যে না আপনি তো কুমারী লিখে দিচ্ছেন। এই যে হাজবেন্ড অথবা ওয়াইফ, যদি ওইটা পরবর্তী বেশিরভাগ কিন্তু নারীদের বিষয়ে লেখা থাকে কুমারী, হাজবেন্ডের বিষয়ে স্ত্রী আছে কিনা এটা লেখা থাকে। এই হাজবেন্ড পরবর্তী হাজবেন্ড ওই ওয়াইফের বিরুদ্ধে মামলা দায়ের করতো যখন তাদের বিরুদ্ধে মনোমালিন্য হবে যে আমাকে আগের বিয়েটা গোপন করছিল, এই গোপন করলে 496 ধারার অপরাধ হবে তখন। এরপরে হচ্ছে 497 ধারে অ্যাডাল্টারি, ব্যভিচার। এই ব্যভিচারের মামলাটা কে করতে পারবে, ওই ব্যভিচার যে স্ত্রীর সঙ্গে করা হয়েছে তার হাজবেন্ড মামলা করতে পারবে। আর এটা করবে শুধুমাত্র যে ব্যভিচার করছে যে পুরুষ লোকটা, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে, তার ওয়াইফের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না।
এবং না, এখনো সংশোধন হয়নি। এরপরে তাকে সহযোগী হিসেবেও দেখানোর সুযোগ নেই যে সে অ্যাবেটমেন্ট করছে, বা সেটা দেখানোর সুযোগ নেই। আর যদি নারী অবিবাহিত হয় তাহলে মামলা দায়ের করা যাবে না। না, কারণ এটাকে তার অ্যাগ্রিড পার্সন হচ্ছে তার হাজবেন্ড, অন্য কেউ এটাকে অ্যাগ্রিড পার্সন না। তার অভিভাবকরা যদি করতে চায় করবে, দর্শন মামলা করবে, কিন্তু অ্যাডাল্টারি মামলা করতে পারবে না। অ্যাডাল্টারি করতে হলে কেবলমাত্র ওই ওয়াইফে, ওই মহিলা তার হাজবেন্ড করতে পারবে, তাও কার বিরুদ্ধে? শুধুমাত্র ওই পুরুষ লোকটার বিরুদ্ধে, ওয়াইফের বিরুদ্ধে করার সুযোগ নেই। এরপর হচ্ছে 498 ধারা। 498 ধারা হচ্ছে যে ফুসলায় নিয়ে যাওয়া। দেখা যাচ্ছে যে কারোর বিবাহিত স্ত্রীকে আরেকজন ফুসলায় নিয়ে চলে গেছে, তখন এই অপরাধটা হবে 498 ধারায়, মানে খারাপ উদ্দেশ্যে নিয়ে গেছে। এরপর আসেন 499 ধারায় ডিফামেশন, মানহানি। এই মানহানিটা কয়েক প্রক্রিয়া হতে পারে। সেটা হতে পারে যে কারোর আহ মান সম্মান এমন ভাবে কেউ একটা উক্তি করলো, লিখিত উক্তি করছে, অথবা মুখে একটা ভার্বালি কেউ একটা বক্তব্য দিয়েছে, অথবা কোনো একটা চিহ্ন অঙ্কন করছে, অথবা একটা কি বলে যে কার্টুন অঙ্কন করছে, করে দেখাচ্ছে আমরা এই যে সবাই আছি। তারপর আমার মোবাইলটা হারাই গেলে এখন একজন আরেকজনের দেখা বলছে না উনি তো চুরি করতেই পারে না, এই যে আকার ইঙ্গিতে দেখ বুঝানো। তার মানে কি তারা চোর সাজা দিচ্ছে। এখন যদি সে চোর না হয়, সে তো তখন মামলা করতে হবে যে আমার মানহানি, আমাকে চোর সাজাইছে। সে বলে নাই কিন্তু যে চুরি করছে। তাহলে সে আকার ইঙ্গিতে যদি বলে, ভালো কথা বলতেছে কিন্তু মিনিংটা কি খারাপ। এটাকে আবার আইনে একটা লিগাল টার্ম আছে, সেটা হচ্ছে ইনলাইন্ড। ইন আই ডবল এন ইউ এন, ইনল্যান্ড, ইনল্যান্ড, ইনল্যান্ড। হ্যাঁ, ইনল্যান্ডটা হচ্ছে যে ভালো কথা বলে কাউকে তিরস্কার করা, বা তাকে অপমানিত করা, বা তাকে অপরাধী সাজানো। এটা কেমন? এই যে গ্রামে দেখবেন যে অনেক সময় বিয়ের সময় মেয়ে দেখা দেখি হয়, তখন ওই এলাকার যারা শত্রু থাকে তারা বলে যে হ্যাঁ মেয়ে যদি মানে বদনাম করার কিছু না থাকে, হ্যাঁ সবই ভালো ঠিক আছে, কিন্তু মেয়েটার একটু সমস্যা আছে। কি সমস্যা সেটা বলে না, দেখা যাচ্ছে যে সব প্রশংসা করলো, কিন্তু মাঝখানে ওই যে একটা শব্দ ঢুকাই দিল, এটাই হচ্ছে ইনলাইন্ড। মানে মাঝখানে একটা কথা একটা বলে দিয়ে সকল প্রশংসাটাকে ব্লান্ডার করে দিল। মানে সবকিছু যে প্রশংসা করলো, প্রশংসা করার পরে ওই সামান্য একটা যে না মেয়েটা চেহারা তুই ভালো, শিক্ষিত, এই সেই, বা ক্যারিয়ার ভালো আছে, সবকিছু বলে, কিন্তু মেয়েটার একটু চারিত্রিক সমস্যা আছে। এই যে একটা ওয়ার্ডের মাধ্যমে কি হলো, সকল কথার সবকিছু শেষ হয়ে গেল। এটা হচ্ছে ইনলাইন্ড, যে আপনি সব ভালো কথা বললেন কিন্তু লাস্টে একটা কথার মাধ্যমে সবকিছু শেষ করে দিয়েছেন। এটা হচ্ছে ইনলাইন্ড। তো এই ইনল্যান্ডের মাধ্যমেও যদি কেউ কাউকে বলে, তখনও যদি তার মানহানি হয়, তখন সে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ মানহানিটা অনেক প্রকার হতে পারে, সেটা ইশারা ইঙ্গিতে, ওই যে বললাম যে মোবাইলকে চুরি করছে, ইশারা দিল জমক, অথবা বললো যে না আমাদের অমুক তো তার দিক তাকায় বললো যে সে তো চুরি করতেই পারে না, বা একটু মুচকি হাসি দিয়ে বললো, তার মানে কি সেই চুরি করছে, এটাই বোঝালো। এটা হচ্ছে মানহানি হলো। যদি সেই ব্যক্তিটা আসলে চোর না হয়, তখন সে মানহানির মামলা দায়ের করতে পারবে। অথবা কোনো মৃত ব্যক্তি সম্পর্কে বলতে পারে, শুধু যে জীবিত ব্যক্তি তা না, কেউ কারোর বাবা মা সম্পর্কে বলতে পারে, অথবা কোনো তার একজন অনুরক্ত বা ভক্ত বিরুদ্ধে বিরুদ্ধে বলতে পারে। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা পীর সাহেবের অনুসারী, মুরিদ, আপনার পীর সাহেব সম্পর্কে কেউ একটা কটূক্তি করছে, তখন আপনি মামলা দায়ের করতে পারবেন। এই ক্ষেত্রে দেখাতে হবে যে তার সঙ্গে আপনার কোন ধরনের সম্পর্ক, এই সম্পর্কটা আগে দেখাতে হবে, তারপরে যে মামলা। যেমন এর আগে আমাদের অনেকগুলো মামলা থাকে, দেখছি যে অপরাধগুলো, যেমন চুরির মামলা, চুরির সঙ্গে আসামির সঙ্গে কোনো সম্পর্ক দেখানোর দরকার নেই। এইটা আপনি সরাসরি বাদী অমুক, আসামি এই ঘটনা ঘটাইছে আসামি, কিন্তু আপনাকে ওই যে যখন এন্ট্রাস্টমেন্টটা দেখালাম 406 ধারার মামলা, তখন আপনাকে দেখাতে হবে যে বাদী আর আসামির বিরুদ্ধে কিসের বিশ্বাসটা কিভাবে তৈরি হয়েছে। তখন বিশ্বাসটা আগে দেখাতে হবে, তারপরে যে কি কি অপরাধ করছে এটা দেখাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট থাকবে যে এটা আগে ফুলফিল করতে হবে, না হলে ওই মামলাটা চলে না। আর এই দুর্বল জায়গাগুলোতে এইটা ফুলফিল করার দায়িত্বটা হচ্ছে যে আপনি যখন বাদী পক্ষের আইনজীবী হবেন, আপনার এইগুলো দায়িত্ব। আপনার যদি এই জায়গায় গ্যাপ থাকে, এই সুবিধাটা পাবে আসামি পক্ষ। আসামি তখন এসে বলবে যে না আমার ভিতরে এর ভিতরে কোনো চুক্তি নাই, চার প্রতিষ্ঠানে চাকরি করি না, তাহলে 406 ধারা কিভাবে হয়? 406 ধারা চলেই না।
তখন আসামি বের হয়ে যাবে। এরপরে আসেন ও 499 ধারা আবার 10টা ব্যতিক্রম আছে, এটা একটু নোট নেন। 499 ধারায় 10টি ব্যতিক্রম আছে। এই 10টি ব্যতিক্রম কি কি সেটা তো দরকার নেই, আমরা একটু আলোচনা করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। যেমন কোনো সরকারি কর্মচারী কোন একটা, ওই সরকার কোন একটা আইন তৈরি করছে যেটা ওই অঞ্চলের জনগণের সবার জন্য ক্ষতিকর। এই ক্ষতিকরের জন্য সবাই যদি প্রতিবাদ জানায় এবং এটার বিরুদ্ধে কোনো স্মারকলিপি দেয় ওই কর্মকর্তার বিরুদ্ধে, তাহলে এটি কোনো মানহানি হবে না। ওই কর্মকর্তা মামলা করতে পারবে না যে না আমার বিরুদ্ধে এরা মিছিল করছে বা আমার মানহানি করছে, এই বিরুদ্ধে মামলা দায়ের করার কোনো সুযোগ নেই। অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দেখা যাচ্ছে আসিফ নজরুল সাহেব অনেক করছে, আইন তৈরি করছে, কোন একটা আইনে আপনি সংক্ষুব্ধ, এখন আপনি আসিফ নজরুল সম্পর্কে ওই আইন উল্লেখ করে একটা মন্তব্য করলেন বা কিছু লোকজন ফুঁসে উঠছে যে আমাদের ক্ষতি হয়েছে, তখন এটা মানহানি হবে না। আসিফ নজরুল সাহেব মামলা দায়ের করতে পারবে না যে আমার মানহানি হয়েছে। অর্থাৎ সেটা জনগণের স্বার্থ জড়িত যে জায়গায়, এই স্বার্থ নিয়ে যদি কেউ প্রতিবাদ জানায় সেটার কোনো মানহানি হবে না সেই কাজের ক্ষেত্রে। এরপর হচ্ছে সরকারি কর্মকর্তা যে কাজটা করতেছে সেই কাজের যদি কেউ সমালোচনা করে, যে কোনো একটা ওসি বা ডিসি আপনার এলাকায় অনেক করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, এর বিরুদ্ধে আপনি পত্রিকা লেখালেখি করলেন, ওই ওসি ওই পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। এরপরে ওই এলাকার মানুষ তার বিরুদ্ধে মিছিল করলো, এর বিরুদ্ধে তার মানহানি হয়ে গেছে, সে মামলা দায়ের করতে পারবে না। করতে পারবে না বলতে সে মামলা দায়ের করতেই পারে, কিন্তু এটার কোনো সাজা হবে না, অপরাধী হয়নি, আসামি কোনো অপরাধী করে না, কারণ সে তার স্বার্থ নিয়ে জড়িত আছে, এই জায়গায় পাবলিক ইন্টারেস্ট আছে, সেই জায়গায় মামলা চলানো। এরপরে হচ্ছে যে কেউ যদি সৎ উদ্দেশ্যে বা কি বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অধস্তন আহ, কর্মকর্তা সম্পর্কে রিপোর্ট দাখিল করে, দেখা যাচ্ছে যে কোন একটা, এই যে আমরা এলআরডিসি তে দেখি আলামিন ভাই, দেখা যাচ্ছে যে তার অধস্তন যদি কেউ থাকে তার সম্পর্কে তার ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে জানালো যে ও অবস্থা এই বা সে কাজ করে না ঠিক মতো, এইভাবে বলে দিল। মানে ওই লোকটা শুনলো যে আমার সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করছে, তার কোনো মানহানি হবে না, অর্থাৎ সে মানহানি মামলা দায়ের করতে পারবে না, কারণ তার কাজের বিষয় নিয়ে ঊর্ধ্বতনকে রিপোর্ট করা হয়েছে। অথবা দেখা যাচ্ছে যে ম্যাজিস্ট্রেট কোর্ট একটা আদেশ দিল, এই আদেশ নিয়ে আপনি নালিশ করতে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে স্যার ম্যাজিস্ট্রেট আপনার ম্যাজিস্ট্রেট এই আদেশ দিচ্ছে, এটাও কোনো মানহানি হবে না। ওই ম্যাজিস্ট্রেট বলতে পারবে না যে না আমার মানহানি হয়ে গেছে। যেমন আমার এক ক্লায়েন্ট গতদিন কি করছে, আহ, তার সরকারি অনেক উচ্চ পর্যায়ের একজন তার আপন ভাই আছে আহ মন্ত্রণালয়ে, তো সে তার ওই মামলাতে ওই পক্ষের আইনজীবী অনেক কিছু বলছে তার ব্যাপারে, এখন সে বলছে যে আমার মানহানি মামলা করে, বলছে না এটা বলতে পারে সে, তারে বোঝাই বললাম যে এটা বলার সুযোগ আছে, সে তার জায়গা থেকে সমালোচনা করবে। মানে একটা মামলা ছিল যে সে বিভিন্ন হোটেলে দেখা করতে গেছে গেছে যাওয়ার পরে পরবর্তীতে তার বিরুদ্ধে আবার অ্যাটেম্প টু কমিট রেপের মামলা দিয়েছে, তাহলে এটা দিলে সে, তখন ওই পক্ষের আইনজীবী বলছে যে একটা অবিবাহিত মেয়ে অমুক জায়গায় চলে গেল এই করলো, তাহলে তার চারিত্রিক নিয়ে দু একটা প্রশ্ন করছে। তো এইটা নিয়ে তার সে মনে করতেছে যে না আমার মানহানি হয়ে গেছে, এটা মানহানি হয় নাই। এরপরে কেউ সরল বিশ্বাসে আরেকজনের উপকারের জন্য বললো যে এই ওরে বাকি দিবা না, ও কিন্তু এই দোকান থেকে আমার দোকানে অনেকগুলো বাকি নিচ্ছে, এখনো তো টাকা পরিশোধ করে নেই, ও কিন্তু সব দোকানে বাকি ফাও খায়, ওরে কেউ বাকি দিবা না, এইটা আরেকজনকে সতর্ক করে বললো পাশের দোকানদারকে, ওই লোকটা বলতে পারবে না যে আমার মানহানি হয়েছে, কারণ সে তো এই কাজটা করছে, এই কাজটাই সমালোচনা করছে, আরেকজনকে সতর্ক করছে। অথবা নিজের কর্মচারীকে বললো এই যদি অমুক আছে ওরে কিন্তু কেউ বাকি দিবা না, আর ওই নগদ দিলে যে বিক্রি করবা, না হলে বিক্রি হবে না, এটা বললে ওই লোকটা শুনলো, শুনলে তার মানহানি হয় নাই, সে বলতে পারবে না যে না আমার মানহানি হয়ে গেছে। অর্থাৎ মানহানি হলে তাকে দেখাতে হবে যে তার অপরিণয় ক্ষতি হয়েছে আর এই 10টা ব্যতিক্রমের মধ্যে পড়ে নাই, এটা দেখাতে হবে, অন্যথায় মানহানি হবে না। যাই হোক, এরপরে কেউ যদি কোনো একটা লেখা প্রকাশ করে সেই ব্যাপারে যদি সমালোচনা করে, ওই লেখার ঠিক ওই পর্যায়টা, যে আপনি যে লেখাটা লিখছেন, যে শব্দ প্রয়োগ করছেন, বাচন ভঙ্গি, এটা আসলে একজন বিকৃত মানুষ ছাড়া এটা সম্ভব না। বা আপনার এই জায়গায় আইনি একটা আর্টিকেল লিখছেন ঠিক আছে, কিন্তু আপনার এই আর্টিকেল দেখে আমার কাছে মনে হয়েছে যে আপনার আইনি জ্ঞান এবিসি নাই, তাহলে ওই লোকটা মনে করলো কি আমি এবিসি নাই মানে আমার মানানি হলো, আমার মানানি হলো, এটা বলার সুযোগ নাই, কারণ আপনার লেখা নিয়ে সমালোচনা আরেকজন করতেই পারে। কিন্তু যদি সে লোকটা সমালোচনা করে যে না আপনি নিয়ে লিখবেন তো এটা স্বাভাবিক, কারণ আপনার বাপ তো অমুক, বা আপনার বাপও এরকম ছিল, হ্যাঁ তা আপনি আর কি করবেন,
এই তখন হবে মানহানি, কারণ সে তার ওই লেখার ভিতরে সীমাবদ্ধ ছিল না, তখন সে আর একটা অন্যদিকে চলে গেছে। বা অনেক সময় দেখবেন যে এগুলো করে, এই যে রাজশাহীতে মহানগর দায়রা জজের ছেলে হত্যা হলো, এই জায়গায় কিন্তু আসলো যে না, ওই এই আসামির সঙ্গে তার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, এরকম একটা ঘটনা সাজায় বা প্রচার করলো। এখন এই জায়গায় যদি আসলে ওই ঘটনাটা না থেকে থাকে, তাহলে তারা মানহানি মামলা দায়ের করতে পারবে, যে না এরকম ঘটনার জন্য এই যে অপপ্রচার চালানো হলো। হ্যাঁ, তাহলে মানহানির মামলা তারা দায়ের করতে পারবে, যদিও তারা ওই পর্যায়ে থেকে ওই দিকে যাবে না। যাই হোক, আমরা জেনে ফেললাম মানহানি। আর মানহানিতে 500 ধারাতে সাজা আছে মাত্র 2 বছরের সাজা, ওইগুলোতে আহামরি কিছু হয় না। কিন্তু এই ক্রিমিনাল মামলাই করে সবাই, নাম দেয় যে 100 কোটি টাকার মানহানি মামলায় দায়ের করছি, এটা আর কি মুখে মুখে বলে। 100 কোটি টাকার মানহানি মামলা করতে হলে সিভিল কোর্টে মামলা করতে হবে। আর ক্রিমিনাল কোর্টে যে মামলা হয়, এটা কোনো সাজার মামলা, এটা কোনো ক্ষতিপূরণের মামলা না, যে 100 কোটি বা 200 কোটি টাকার মামলা মানহানি মামলা করলো, এটা ক্রিমিনাল কোর্টে হয় না। এটা ক্রিমিনাল কোর্টে জাস্ট তার মানহানি হয়েছে, এটা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না, জাস্ট তার অপরিণয় ক্ষতি হয়েছে, সাজা চাচ্ছে, এই মর্মে। আর যখন অর্থ উল্লেখ করে দেবে এত কোটি টাকার মানহানি হয়েছে, তখন তাকে সিভিল কোর্টে মামলা দায়ের করতে হবে, ক্ষতিপূরণের মামলা। যাই হোক, এরপরে আসি 506 ক্রিমিনাল ইন্টিমিডেশন, যে অপরাধমূলক ভয় ভীতি প্রদর্শন করা। দেখেন 506 3 ধারাতে হচ্ছে এই উপাদানগুলো আছে। সেইটা কেমন? দেখা যাচ্ছে যে কারোর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, যে তুমি যদি আমার বিরুদ্ধে যে সিভিল মামলাটা দায়ের করছো, এটা যদি তুলে না নাও, তাহলে তোমার বাড়ি আগুন ধরে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিব, অথবা তোমার গরু আমি নিয়ে যাব, অথবা তোমার মেয়ে কিভাবে বিয়ে দাও সে আমি দেখে নেব, বা আমি অপবাদ রটাই দেব, বা অন্য কোনো একটা তাকে ক্ষতি করার জন্য বদনাম করে দেওয়ার একটা হুমকি দিলে, এটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। এখন এটার সাজা আছে 506-তে। 506-এ সাজা, আর এর ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 503-এ। এখন শুধুমাত্র 506 এই মামলাটা ক্রিমিনাল কোর্টে করা যায় না। যদি এর সঙ্গে আরো অনেক উপাদান থাকে, আরো ধারার অপরাধ থাকে, তখন 506টা করা যাবে। যেমন 500 406 ধারার একটা অপরাধ করছে, এই যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। এখন ওই আসামিকে এই বাদী বাদী হয়তো বলছে যে আমার টাকা যা মারিয়ে দিছো দিছো, সমস্যা নাই, তুমি আমার টাকাগুলো দিয়ে দাও। আসামি বললো যে এইবার যদি টাকা চাইতে আসিস তোর খুন করে ফেলবো, তুই আমার কাছে কোনো টাকা পাবি না। তখন কি হয়ে গেল? 506 ধারার অপরাধ হয়ে গেছে। তাহলে 506 এবং 406 একসাথে হবে মামলা। শুধু হুমকি দিতে এটা যদি মামলা দায়ের করতে হয়, তাহলে সিআরপিসির 107 ধারায় মামলা করতে হবে, 107 117। এটা নির্বাহী আদালতে মামলা দায়ের করতে হবে মুচলেকার জন্য। এটা আমরা সিআরপিসি তে পড়ে আসছি। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু অনেকগুলো মামলা হয়, দেখছেন কিনা? 144, 145 ধারায়, 133 ধারায়, 107 117 ধারাতে মামলা হয়। এটা হচ্ছে তাকে মুচলেকা দেওয়া, যে তুমি হুমকি দিছো আর হুমকি দিয়ে দিয়ে না, অর্থাৎ অপরাধটা করে নাই এখনো, হুমকি দিছে। কিন্তু 506-এর সঙ্গে এর সঙ্গে যদি আর একটা অপরাধ জড়িত থাকে, তখন ম্যাজিস্ট্রেট আদালতে হবে। তবে যদি কেউ শুধুমাত্র জিডি করে যে আমাকে হুমকি দিছে, তাহলে নন জেয়ার মামলা হবে 506। কিন্তু সরাসরি জিয়ার মামলা বা শেয়ার মামলা হওয়ার সুযোগ নাই। এই যে নন মামলা হয়েছে, আমার সাথে এরকম কোনো কিছু ঘটে না, এখানে প্রথম ডেটে। না, প্রথম ডেটে তো মামলা শেষ হবে না, কিন্তু আপনি নির্বাহী আদালতে প্রথম ডেটে মামলা শেষ করতে পারবেন। এটা অবশ্য আপোষযোগ্য, আপনি যদি আপোষ করেন মামলা শেষ হয়ে যাবে। এটা ওই মামলার মতো আবার সাক্ষ্য প্রমাণও হতে পারে আপনি কন্টেস্ট করলে। কিন্তু নির্বাহী আদালতে যেটা, সেই জায়গায় গিয়ে হচ্ছে 107 17, যে স্যার আমি হুমকি দিই নাই, এখনো দিচ্ছে না, ভবিষ্যতে দিব না, শুধু এই বক্তব্য দিলে মামলা শেষ। এরকম লিখিত একটা বক্তব্য দিবেন। আপনার মাঝে মাঝে কোর্ট বন্ড চায়, মাঝে মাঝে বন্ড চায় না, ওই জায়গায় মামলা শেষ। তাহলে এই জায়গায় একটা ইনগ্রিডিয়েন্ট পেয়ে গেলাম। কিন্তু শুধুমাত্র 506 এটা দিয়ে কোনো মামলা হয় না, এটার সঙ্গে অন্য কোনো ধারা থাকলে মামলা হবে। আর এটা যদি হয় শুধুমাত্র জিডি থেকে উৎপন্ন নন জিয়ার মামলা হতে পারে, আর না হলে অন্যথায় আপনাকে চলে যেতে হবে 107 117 নির্বাহী আদালতে। আচ্ছা, আর হচ্ছে 511। 511 হচ্ছে এটা আমি মামলা করলাম তিনটা, 406, 420, 506। তাইলে আমি গেলে কি আমাকে জামিন দিবে? যেহেতু এখানে হ্যাঁ বেলেবল সেকশন তো। 406 তো নন দেবে। কোনটা? 400 না, 406 দিবে না। ওটার জন্য আপনাকে গ্রাউন্ড দেখাতে হবে, দেখালে দিবে। কিন্তু আপনি আইনত বাধ্য না জজ সাহেব আপনাকে জামিন দিতে, বা আপনি অধিকার বলে দাবি করতে পারেন না। কিন্তু বেইলেবল সেকশনে তখন চাই না। কোনটা? নন বেলেবল তো আগে ছিল, নন বেলেবল আগে ছিল।
সেটা হচ্ছে আপনি পেনাল কোডের এই যে 324 মনে হয়, 325, হ্যাঁ ওটা করছে মেহেরপুর। ও না, 406 তো নন বেলেবল। ওটা আপনাকে ইনগ্রিডিয়েন্টস দেখাতে হবে যে এই কারণে সে বেল পেতে পারে বা অপরাধ কনস্টিটিউট করে নাই। যাই হোক, এরপরে 511 হচ্ছে এই চেষ্টা করা। অপরাধ সংগঠিত হয়নি কিন্তু চেষ্টা করে, এটা জুডিশিয়ারিতে একবার আসছে 15 সালে। সেটা হচ্ছে এই যে কেউ চুরি করার জন্য আপনার পকেটে হাত দিল, এই যে বিভিন্ন সব পকেট মারে না, এটা হচ্ছে চুরি। এখন চুরি করার জন্য আপনার পকেটে হাত ঢুকাই ফেলছে, আপনার পকেটে মোবাইল টোবাইল কিছু ছিল না, কিন্তু হাতটা ঢুকাই ফেলছে, আপনি হাত ধরে ফেলছেন, তাহলে সে চুরি করছে, এই যে চুরি করার চেষ্টা করছে, তখন সে 511 ধারার অপরাধ করছে। এইটার কোনো সাজা এই জায়গায় উল্লেখ নাই, না থাকলে তখন এই যে এই অর্ধেক সাজা, কখনো প্রেক্ষাপট অনুযায়ী 4 ভাগের 1 ভাগ সাজা হবে, ঘুমায়েন না। এরপরে দেখা যাচ্ছে কেউ চুরি করার উদ্দেশ্যে আপনার একটা স্বর্ণ গয়নার এই যে এই গয়নার কিন্তু আলাদা বক্স আছে, ওই যে মুড়ানো। এখন এই বক্স দেখে কেউ হয়তো মনে করছে এর মধ্যে গয়না আছে, খুলে হাত ঢুকাই দিচ্ছে, পিছন থেকে আপনি হাত ধরে দিচ্ছেন, রাইট? কি নিচ্ছ, দেখা যাচ্ছে যে ওর ভিতরে কিছু ছিল না, তখনও এই ধরনের অপরাধ হচ্ছে, তার উদ্দেশ্য ছিল চুরি করা। আবার দেখা যাচ্ছে যে এই যে চোর বিভিন্ন সময় জানালাতে হাত ঢুকায় দেয়, এই যে ট্রেনে দেখবেন যে হাত ঢুকায় দিচ্ছে, অনেক সময় হাত ধরে রাখে যাত্রীরা, তখন সে 511 ধারা অপরাধ করছে, কারণ সে চুরি সফল হয়নি কিন্তু চেষ্টা করছিল, অ্যাটেম্প টু কমিট থেফট, সে চেষ্টা করছে তখন, অর্থাৎ যেটা শাস্তি উল্লেখ নাই চেষ্টার জন্য। যেমন অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি আছে 307 ধারাতে, কিন্তু অ্যাটেম্প টু কমিট থেফট, চুরির চেষ্টার জন্য কিন্তু সাজা নাই, তখন এই 511 ধারা আসবে। অর্থাৎ যেটার চেষ্টা করছে কিন্তু সাজা উল্লেখ নাই, তখন সেটা 511 ধারা হবে। তার মানে এতদিন আমরা এটা করতাম, আমি করতাম যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা বা এরকম অপরাধ যেগুলো সেগুলো করলে মনে হয় সেগুলো পুনরায় অন্য কোনো অপরাধ, সেগুলো বাদে যে কোনো কারাদণ্ড, তার মানে যে কারাদণ্ডই হোক সে সেকেন্ড টাইম এটা করতে গেলে এটা অপরাধ। অপরাধ হবে। জি জি, আপনারা যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনাদের তো ক্লাসের মাঝে আমি প্রশ্ন শুনতে পাইনি, আপনাদের কোনো প্রশ্ন আছে? জি স্যার আছে। জি বলেন। স্যার এই যে 511 যেটা, সেটা হচ্ছে যে কেউ চুরি করার জন্য কারো পকেটে হাত দিল কিন্তু পকেটে টাকা পায় নাই, কিন্তু পকেটে সে হাত দিছে, হাত ধরা পড়ছে, তখন সেটা কি 511 মধ্যে পড়বে স্যার? জি জি, 511 মধ্যে পড়বে, আপনি ধরে ফেলছেন চোরকে, 511 মধ্যে হবে। সে যদি চুরি নাও করতে পারে বা পকেটে কিছু ছিল না, তখন এটা এই অপরাধ হবে, অর্থাৎ সে চেষ্টা করছে, এই চেষ্টা করছে। চেষ্টাটাই হচ্ছে অপরাধ। জি স্যার। জি, আর কেউ? জি, বাকিরা কি অনলাইনে আছেন নাকি? যে আমাদের আনুষ্ঠানিকভাবে 511 ধারাটা শেষ হয়ে গেল, তার মানে আমাদের সিআরপিসি ক্লাস শেষ, পেনাল কোডটাও শেষ হয়ে গেল, এর আগে সিআরপিসি শেষ হয়ে গেছে, আর পেনাল কোডও শেষ হয়ে গেল। এখন আপনারা গুরুত্বপূর্ণ ধারাগুলো বারবার রিভিশন দেন, আর কোনো প্রশ্ন থাকলে আমি তো গ্রুপে আছি, মেনশন করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আপনাদের কোনো প্রশ্ন? যেটা হচ্ছে চেষ্টার কোনো সাজা নাই। হ্যাঁ হ্যাঁ, যেমন অ্যাটেম্প টু মার্ডারের সাজা কিন্তু আছে আলাদা, কিন্তু যেটা নাই সেটা রোবারি করার চেষ্টার জন্য কিন্তু কোনো সাজা নাই, তাহলে রোবারি করার জন্য যে চেষ্টা করে এই যা আছে বের করো, দেখা যাচ্ছে আপনার পকেটে কিছুই নেই, আপনি বলেন ভাই আমার কিছু কিছু নেই, আপনি মামলা করতে পারবেন, সে চেষ্টা করছে, যখন দিয়ে দিবেন তখনই তো হম চেষ্টা অপরাধ, প্রস্তুতি নেওয়া। জি জি। আর কিছু নন ভাই, আছে কারোর প্রশ্ন? কোনো প্রশ্ন আছে নন ভাই? এটা দেবো। জি, তো ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করেন। জি।
না মানুষ না এটা উনিও করতে পারে না আপনি বলতে পারেন।